সূর্য ডোবার পর থেকে নিশিখালী গ্রাম সনাতন প্রাকৃতিক রূপান্তরের মধ্য দিয়ে যায়। বিকেলের হলদেটে আভা মুছে গিয়ে চারপাশ ঘন ধূসর কুয়াশার চাদরে ঢাকা পড়ে। গোধূলির আলো মিশিয়ে যেতে না যেতেই বিকেলের দিক থেকে ধেয়ে আসে হাড় কাঁপানো উত্তরে হাওয়া। সেই হাওয়া যখন শুকনো পাতার ভিতর দিয়ে বয়ে যায়, তখন এক ধরনের গা চমচমে শব্দ ওঠে, যা রাতের নিস্তব্ধতাকে আরো প্রকট করে তোলে। এশার আজানের পরপরই পথগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে। দূরে কোথাও মানবতর ভাবে ডেকে ওঠে বন শেয়ালের দল। সরকার বাড়ি সহ আশপাশের উঠোনের বড় বড় মাটির ডেকচিতে ধান সেদ্ধ করার তোড়জোড় চলছে। লাকড়ির চুলার সেই আগুনের লালচে আবার কাছে আয়না বসেছিল বিদায় তাকে মোহনীয় লাগছিল। মাহিরের শাশুড়ির প্রবল জোরাজুরিতে সে উঠে ঘরের ভিতরে আসে। তা দেখা মাত্রই জানালার পাশ থেকে সরে মাহির খাটিয়ে উঠে বসলো। শীতে তার মাথা ব্যথার নতুন কোনো সমস্যা না, কিন্তু এবার বেশ ঘন ঘন হচ্ছে। কয়েক ঘন্টা ঘুমিয়ে উঠে কিছুটা ভালো লাগছে। অন্ধকার হয়ে যায় হঠাৎ করে। আয়নার স্বর শোনা যায়, ভয় পেও না, আলো নিয়ে আসছি। মাহির বিরক্ত হয়। মেয়েটার মেয়েটার কিছু বলার শুনলে মাথা গরম হয়ে যায়। কি ভাবে সে মাহিরকে? গুনগুন করতে করতে আয়না ঘরে আসে। মাহির দেখে আয়নায় নিপুণ হাতের কর্মযজ্ঞ। সঙ্গে করে নিয়ে আসা হারিকেনের টিমটিমে আলোয় আয়নার ছায়া দেওয়ালে দীর্ঘ হয়ে কাঁপছে। আয়না রান্নাঘরের চুলার ভিতর থেকে একটি মাটির সরায় লাল টকটকে কয়লা নিয়ে এলো। চিমটা দিয়ে কয়লাগুলো সাজিয়ে তার উপর খুব সাবধানে গরম চায় আর কিছুটা ধানের তুষ ছিটিয়ে দিল সে। এরপর সে গরম ছড়াটা একটা পুরনো ছোটের বস্তায় কয়েক ভাঁজ করে মুড়িয়ে কাঠের নিচে লেপের লেপের পায়ের দিকে আলতো করে গুজে দিল। মাহির অবাক হয়ে দেখলো বরফ শীতল লেপটা মুহূর্তের মধ্যে একটা আরামদায়ক উষ্ণতায় ভরে উঠল। সে মৃদু স্বরে বলল, মালসা এটা। টেবিলে রাখা পিতলের বাটিতে মটরশুঁটি ও কলাই ভাজা। আয়না নিজের কাজ শেষ করে মাহিরের দিকে না তাকিয়েই শান্ত গলায় বলল, চা দিব আবার? মাহির লেপের নিতে নিতে আয়নার দিকে স্থির চোখে তাকালো। তার কানে এখনো বিকেলের সেই অমীমাংসিত প্রশ্নটা বাজছে। মাহির ধীর সুরে ডাকলো, না, দিও না। কাশিফ কোথায়? বাহিরে খেলছে বোধহয়। কিছু আনতে হবে? না, আমার আমারও তার সাথে খেলার কথা ছিল। আপাতত যে কাজ নেই। কেন, তুমি কি কিছু বলবে? আয়না চোখ তুলে বলল, কেন, তুমি কিছু শুনতে চাও? মাহির চুপ করে রইল। সে শুনতে চায় আয়নার কথা, কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। কি আশ্চর্য, এই মেয়েটা এত অদ্ভুত কেন? আয়না বেশ আয়োজন করে কাপড় ভাঁজ করতে করতে কথা বলতে লাগলো। তোমার জন্য দুঃসংবাদ হলো যে শার্লক হোমস অফ ফেলুদা বা মিসির আলীর মতো চমৎকার বা রসালো কোনো রহস্য তুমি খুঁজে পাওনি। ব্যাপারটা খুবই সরল। সেদিন রাজীব গোপনে আমার সাথে দেখা করার জন্য খবর পাঠায়। আমার ঘরের ফাজিলদের পীড়াপিড়িতে আমি সেখানে যাই। কোনো কারণ ছাড়াও ওখানে আমি বেশ সময় কাটাই। তাই কারো কাছে অদ্ভুত লাগেনি, লাগলেও আমাকে বলতে আসতো না। তখন রাজীবের বদলে উপস্থিত হলে তুমি। আসলে যদি তারা না থাকতো, অপরিচিত পুরুষদের নাম ধরা বলা প্রশ্ন উঠতো না। কিন্তু আমিও আমিও হয়তো কানে গড়েই ছিলাম। তা যাকে তা সে যাক। তুমি গেলে রাজীব আসলো। বাই দা ওয়ে, তুমি তাকে তখন দেখে ফেলেছিলে, তাই না? মাহির হে সূচক মাথা নাড়ে। আয়না উত্তর পেয়ে বলতে থাকে, সে জানায় বিয়েতে তার কোনো মত নেই। তার এক জনম জনমের প্রেমিকা রয়েছে। যে কোনো কারণেই হোক তাদের করা হচ্ছে। আমাকে দেখার পর হয়তো তার বিয়ে না করার সংকল্প আরো দৃঢ় হয়। এক পর্যায়ে মাহির তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেন এমন মনে হলো? প্রমাণস্বরূপ প্রেমিকার ছবি দেখিয়েছিল। অসামান্য দুধে আলতা টাইপের রূপবতী নারী। মাহিরের আয়নার নিজেকে তুচ্ছ করে বলা কথা বোধহয় পছন্দ হলো না। সে কিছু বলার আগেই আয়না বলল, আমার গায়ের রং নিয়ে কি মোটেও কোনো কমপ্লেক্স নেই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ ইজ। তার তার আমাকে পছন্দ হয়নি।
আগের কয়েকটা প্রস্তাবও সম্ভবত এর জন্যই আগায়নি। তো যাই হোক, জোকের কথায় সে পরদিন সকালে পালিয়ে যাবে জানিয়ে ক্ষমা টমা চেয়ে চলে যায়। তোমার প্রতিক্রিয়া কি ছিল? কিছু না। যদি যদি মনে হয়নি যদিও মনে হয়নি মেম্বার চাচার সামনে তার সাহসে কুলাবে একাজ করতে, কিন্তু গায়ে হলুদের সময় নিশ্চিত হই, ব্যাস আর কি, বিয়ে হচ্ছে না ভেবে বসেছিলাম, আর তখনই মাহির দমদমে স্বরে বলল, আমি এসে হাজির হলাম। তুমি কেন ওর ব্যাপারটা কাউকে বললে না? প্রথমত ওর কথার কোনো নিশ্চয়তা ছিল না, দ্বিতীয়ত কেউ বিশ্বাস করতো না, আর তখন মেম্বার চাচা ঘটনার মোড় ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতো, আর ফাইনালি বিয়েটা ভেঙে গেলে মন্দ হতো না। মাহির বিস্মিত হয়ে বলল, তোমার বিয়ে শেষ মুহূর্তে এসে না হলে মন্দ হতো না বলছো? তোমার বাবার কি পরিমাণ ফেসলস হতো জানা জানার পরেও? আয়না ঠান্ডা স্বরে বলল, তাই তো বললাম, একদম মন্দ হতো না। মাহির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, মানে তোমাদের পরিকল্পনা ঠিক ছিল, দুজন রাজিও ছিলে, মধ্য দিয়ে আমার আগমনে সব ভেস্তে গেল। আয়না বলল, বললাম না পরিকল্পনাটা আমার ছিল না, কিন্তু পরিণামে অসন্তুষ্ট হতাম না। মাহির আর কিছু বলল না। আয়না জিজ্ঞাসা করলো, তোমার জামা কাপড় বাজ করতে হবে না? সে রুষ্ট স্বরে বলল, না, আমি নিজেই করে নেব। আয়না হেসে বলল, তোমাকে কাজ করতে দেখলে যে আমার পিঠে মার পড়বে। মাহির বলল, সৎ মা হওয়া সত্ত্বেও তিনি তোমাকে খুব ভালোবাসেন। আয়না চমকালো, মাহিরের চোখে দুষ্টুমির ঝলক দেয়। কিভাবে বুঝলাম জানতে চাও? অত কঠিন কিছু না, আমি নিজেই তো বেশ কয়েকবার সৎ মা ডেকেছি তোমার সামনে। তা ডেকেছো, কিন্তু তা আহ্লাদের ছলেও হতে পারে। তোমাকে নিয়ে তিনি যতটা ভাবেন চিন্তা করেন, অন্য সন্তানদের নিয়ে করেন না। গর্ভজাত সন্তানদের নিয়ে সাধারণত এই অতি সাবধানতা থাকে না। আয়না চুপ থেকে বলল, আবারও স্বীকার করতে হচ্ছে, ইউ আর অবজারভ্যান্ট। উঠানে পায়ের শব্দ আর নিচু স্বরে কথা বলার আওয়াজ পাওয়া গেল। আফজাল মেম্বারের বাড়ি থেকে লোক এসেছে রাতের খাবারের নিয়ম নিমন্ত্রণের জন্য সবাইকে নিয়ে যেতে। একটু পরে কুলসুম বেগম দরজায় কড়া নেড়ে ঘরে ঢুকলেন। তার চোখে মুখে এক ধরনের শঙ্কা মেশানো উত্তেজনা। মেয়ে জামাই যেন একান্ত কথাবার্তা বলতে পারে সেজন্য অনেক চেষ্টা করেছেন তিনি। ছেলেটাকে তার বেশ শান্তশিষ্ট সুপুরুষ মনে হয়েছে। আয়নার সাথে থাকতে হলে ধৈর্য খুব প্রয়োজন। তিনি বেশ নরম গলায় বললেন, বাবা মাহির, মেম্বার ভাই তো তার বাড়িতে তোমার জন্য মহা আয়োজন করে বসে আছে। সবার পাতে খাবার বেড়ে রাখা হয়েছে। তোমার নিতে যে তোমার তোমারে নিতে যেতে নিচে লোকজন পাঠিয়েছে। চলো বাবা, রাত তো অনেক হলো। মাহির খাটের উপর স্থির হয়ে বসে রইল। সে খুব শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল, আম্মা, আমি আজ ও বাড়িতে খেতে যাব না, আমি এখানেই খাবো। কুলসুম বেগম যেন আকাশ থেকে পড়লেন। তিনি মাহিরের কাছে এসে একটুকু অনুনয়ের সুরে বললেন, সে কি সে কি কথা বাবা? কেউ কি তোমাকে কিছু বলেছে? নতুন জামাই দাওয়াত থাকবো না তো এটা কেমন কেমন দেখায়? তোমার শ্বশুর খুব আশা করে আছেন। চলো বাবা, অল্প একটু খেয়ে চলে আসবে। মাহির এবার শাশুড়ির দিকে তাকিয়ে বিনীতভাবে হাসলো, কিন্তু তার গলার সুরের কোনো নমনীয়তা ছিল না। আপনি অনুরোধ করবেন না আম্মা, সকালে যা ঘটেছে তারপর ওই বাড়িতে গিয়ে আতিথেয়তা নেওয়ার মতো মানসিকতা আমার নেই। আমি এই বাড়িতেই আপনার হাতের রান্না খাবো। ঠিক এই সময়ে ঘরের দরজায় এসে দাঁড়ালেন রফিক সরকার। মেয়ে জামাইয়ের অস্বীকৃতির কথা তার কানে পৌঁছেছে। তিনি গলা ঝেড়ে একবার গম্ভীর স্বরে বললেন, সবাই তো বসে আছে, খাওয়ার সময় হয়ে গেছে, চলো। মাহির এবার উঠে দাঁড়ালেন, শ্বশুরের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলল, ক্ষমা করবেন, আমি একবার না বলেছি। আপনি বরং ওনাদের নিয়ে খেয়ে নিন, আমার জন্য চিন্তা করবেন না। রফি সরকার স্তম্ভিত হয়ে গেলেন। নিশিখালী গ্রামের কেউ তার মুখের উপর দুবার কথা বলার সাহস রাখে না।
তার নিজের জামাই জনসমক্ষে তাকে প্রত্যাখ্যান করলো। তার চোয়াল শক্ত হয়ে এলো, রাগে কপাল কুঁচকে উঠল। তিনি আর একটি শব্দ উচ্চারণ করলেন না। গুমোট এক নিঃশ্বাস ফেলে তপ্ত পায়ে উঠানে মারিয়ে মেম্বার বাড়ি থেকে চলে গেলেন। তার হাঁটার ভঙ্গি বলে দেয় এই অপমান তিনি সহজে হজম করবেন না। স্বামীর প্রস্থানে কুলসুম বেগম কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বছর সংসার করার ফলে তিনি জানেন রফিক সরকার রাগ করলে বাড়িতে তুফান বয়ে যায়। কিন্তু তিনি মেয়ে জামাইকে অভুক্ত রেখে আর ও বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিষণ্ণ মনে মাহিরের দিকে তাকিয়ে বললেন, না যাইতে চাইলে নাই, কোনো সমস্যা হবে না। আইরিনও যাবে না, আমিও। তাইলে আর ওই বাড়িতে গিয়ে কি করব? আমি এখানে তোমাদের কিছু রেঁধে দিই, একদম সময় লাগবে না। মাহির এবার হাসলো। কোনো আয়োজন লাগবে না আম্মা। আমার আসলে পেটে তিল পরিমাণ জায়গা নেই, যা আছে তাই আমি তৃপ্তি সহকারে খাবো। কুলসুম বেগম রান্নাঘরের দিকে দ্রুত পা বাড়ালেন। আয়না এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। চিন্তায় তার বুকটা ধড়ফড় করছে। বাড়িতে বাড়িতে চিতলের গুপ্তা, চুই ঝাল দিয়ে গরুর মাংস আর মাসকালাই ডাল ছিল, অথচ এই মুহূর্তে তার হাতে কিছুই নেই। জামাইকে তো আরো দু একটা পদ পরিবেশন করতে হয়। খুব দ্রুত হাতে তিনি চুলা ধরালেন। মনে মনে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। শেষ বেলায় এসে এমন মনোমালিন্য না হলেও হতো না, না হলে কি হতো না। খানিক বাদে কুলসুম বেগম ধোয়া ওঠা ঘি দেওয়া গরম ভাতের সাথে সব খাবার পরিবেশন করলেন ডাইনিং টেবিলে। সুঘ্রাণ ঘরটাকে মোহিত করে ফেললো। তিনি পাশে বসে সস্নেহে মাহিরের পাতে খাবার তুলে দিলেন। মাহির খুব শান্তভাবে ভাতের তালাটা টেনে নিল। প্রাণ দিয়ে চেষ্টা করেও তিনি এই মাহিরের মুখ থেকে পছন্দের খাবারের নাম বের করতে পারেননি। কুলসুম বেগম তীক্ষ্ণ চোখে লক্ষ্য করতে লাগলেন, তিনি জীবনে অনেক জামাই আদর দেখেছেন, যেখানে ভাতের উপর খাবারের পাহাড় না থাকলে মান অভিমান শুরু হয়। কিন্তু মাহির অত্যন্ত নিভৃতে কোনো প্রকার শব্দ না করে খেতে শুরু করলো। ভাত মাখানোর ধরনে কোনো তাড়াহুড়ো নেই, পাতের চারপাশে ভাত ছিটিয়ে ফেলা নেই, অত্যন্ত পরিপাটি। সবচেয়ে অবাক করা বিষয় হলো মাহির স্রেফ যা দেওয়া হয়েছে তাই পরম তৃপ্তিতে মুখে তুলছে। এমনকি কুলসুম বেগম যখন জোর করে আরো এক এক হাতা ডাল দিতে চাইলেন, মাহির খুব নম্রভাবে হাত দিয়ে তালা ডেকে মৃদু হেসে বলল, না আম্মা, একদম পেট ভরে গেছে, অপচয় করা ঠিক হবে না। কুলসুম বেগমের মনে হলো এই ছেলেটার তেমন কোনো চাহিদা নেই, কোনো বাড়তি আবদার নেই। পাতের অবশিষ্ট অংশটুকুও সে পরিষ্কার করে খেলো, যেন অন্ন নষ্ট করা তার স্বভাবে নেই। এমন এমন নির্জাত আর মিতব্যয়ী পুরুষ তিনি কমই দেখেছেন। খাওয়া শেষে মাহির হাত ধুয়ে বসলে কুলসুম বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার আম্মার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে বাবা। এই বিয়েটা এত তাড়াহুড়ো আর হুটহাট করে হলো যে ওনার সাথে ঠিকমতো আলাপই জমানো হলো না। আগে থেকে জানাশোনা থাকলে এমনটা মোটেও হতো না। মাহির হাসিমাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চোখের মণিটা হঠাৎই আর্ত দেখালো। সে কয়েক মুহূর্ত পাথরের মতো নিশ্চল থেকে খুব নিচু সুরে বলল, আমার মা নেই আম্মা। আয়না অবাক হয়ে তাকালো তার দিকে। এই ব্যাপারটা সে জানতো না। শুধু এটা না, মাহিরের ব্যাপারে অধিকাংশ বিষয়ই সে জানে না। না সে জিজ্ঞাসা করে, আর না মাহির নিজে থেকে জানায়। মুহূর্তেই পুরো ঘরটাতে নীরবতা নেমে এলো। কুলসুম বেগম নিজের অজান্তে শিউরে উঠলেন। মাতৃহীন এই ছেলেটার এই শান্ত স্বভাব, খাবারের প্রতি এই অনাগ্রহ আর এই একাকিত্বের কারণটা কি নিমেষেই তার কাছে পরিষ্কার হয়ে গেল। এক অদ্ভুত মায়া আর করুণা তার বুকটা হাহাকার করে উঠল। তিনি অপরাধ বোধে কিছুটা সংকুচিত হয়ে উঠলেন। ইস, আমি আগে জানলে এমন কথা পারতাম না। মানে, মনে দুঃখ নিও না বাবা। মাহির ম্লান হেসে বলল, কোনো ব্যাপার না, ঠিক আছে আম্মা, এটা এখন জীবনের অংশ হয়ে গেছে। কুলসুম বেগম থালা বাসন নিয়ে বেরোনোর সময় আয়নাকে ইশারায় বাইরে ডেকে নিলেন। বারান্দার অন্ধকারে তিনি মেয়ের হাতটা খুব শক্ত করে ধরলেন। তার কণ্ঠস্বর কাঁপছে। নিচু স্বরে বললেন, শোন আইরিন,
এই ছেলেটার মা নেই রে। মা ছাড়া মানুষ কত একা থাকে, তুই তা বুঝবি না। আয়না ভ্রু কুঁচকে বলল, ও আচ্ছা। কুলসুম বেগমের মেয়ের মশকরার প্রশ্ন হলো না, মেয়েটার মাঝে মাঝে অতিরিক্ত করে। আসলে তো সে বুঝবে কি করে, সে তো কুলসুম বেগমেরই মেয়ে। তিনি তিনি বলতে থাকলেন, ওর খাওয়ার দিকে তাকালি, যা দিছি তাই মুখ তুলেছে, কোনো আবদার নেই। মা নাই বলাই হয়তো মুখ ফিটে চাইতে শেখে নাই। এই তেরামি আর জেদ একটু কমা, মানুষটার যত্ন করিস। এমন পুরুষ মানুষ সাধনা করেও পাওয়া যায় না। ও যেন জীবনে আর এক ফোঁটাও একা বোধ না করে। ওর সবকিছুর খেয়াল রাখবি, যা বলে তা মেনে চলবি, মোটেও অবাধ্য হওয়া যাবে না। রাত গভীর, তাই বাড়ির কোলাহল থিতিয়ে এসেছে। আলো কমিয়ে দেওয়া হয়েছে। কুলসুম বেগম রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে কিছুটা অবাক হয়ে আয়নার দিকে তাকালেন। হাতে ধরা দুধের গ্লাসটার দিকে ইঙ্গিত করে তিনি তাড়া দিলেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? মাহির দুধটা তো ঠান্ডা হয়ে জল হয়ে গেল। যা দিয়ে যা দিয়ে শুয়ে পড়। আর তার আর কিছু লাগবে কিনা দেখ। আয়না নড়ল না। খুব শান্ত গলায় সে জবাব দিল, যাব, একটু অপেক্ষা করছি। আব্বার কাজটা শেষ হোক, ওনার সাথে আমার জরুরি একটা কথা আছে। রফিক সরকার তখন টেবিলে বসে আছেন। সামনে তার ব্যবসার খাতা জড়ানো, কলমটা হিসেবের ঘরে দ্রুত গতিতে চলছে। আয়নার কথা শুনে শুনে তিনি একবার চোখ তুলে তাকালেন। বিরক্তির চেয়ে বিস্ময়টাই তার চোখে বেশি ছিল। কারণ বহু বছর হলো এই মেয়ের সাথে তার স্বাভাবিক কোনো আলাপ নেই। তিনি কর্কশ স্বরে জিজ্ঞাসা করলেন, আমার সাথে আবার কি কথা? আয়না মোটেও তাড়াহুড়ো করলো না। সে ধীর পায়ে এগিয়ে এসে টেবিলের একপাশে বসলো। অনেক আগে থেকে এই মুহূর্তটার প্রস্তুতি নিয়ে রেখেছিল সে। গলার স্বর না চড়িয়ে অত্যন্ত স্পষ্ট করে সে জিজ্ঞাসা করলো, আমার হিসাবটা আপনি কিভাবে মিটিয়ে দিবেন আব্বা? ক্যাশে দিবেন নাকি চেকে? প্রশ্নটা গড়ে এক ভারী পাথরের মতো আছড়ে পড়ল। মুহূর্তের জন্য চারপাশটা স্তব্ধ হয়ে গেল। কুলসুম বেগম ঠিক ধরতে পারলেন না আয়না কি বলছে, আর রফিক সরকার নিজেও প্রশ্নটা হজম করতে গিয়ে কয়েক সেকেন্ড সময় নিলেন। পরক্ষণে তার প্রতিক্রিয়াটা এলো আগ্নেয়গিরির মতো। হিসেব? কিসের হিসেব? এই মাঝরাতে পাগলামি শুরু করলে নাকি? সব মিটে যাওয়ার পর এখন আবার কিসের বায়না? আয়না তার মেজাজে দমে গেল না। সে শুধু বিষয়টি পরিষ্কার করে দিল, চড়া দামে জমি বিক্রি হচ্ছে শুনে ফুফুরা যেভাবে অংশ নিতে এসেছে, আমি সেই হিসেবে কথাই বলছি। আপনি বিয়ের আগেই না বলেছিলেন, যা পাই সেটুকু দিয়ে আমার থেকে কিছু ছাড়বেন না। রাজীবের সাথে হোক না হোক, কারোর সাথে তো বিয়ে হয়েছে। দেবে তো, তবে দিবেন না কেন? কুলসুম বেগম থমকে গেলেন। এই পাগল মেয়ে দেখা যাচ্ছে পুরনো কথা ধরে বাপের কাছে ভাগ চাইছে। তাকে থামানোর চেষ্টা করলেন। আয়না, চুপ কর, কি শুরু করলি? আয়নাকে এভাবে অনেকবার থামিয়ে দেওয়া হয়েছে, আজ না। সে ভাবলেশহীন হয়ে বলল, সৎমা থামাতে আসলে তোমার দিকেও বিপদ আসবে। পরে দেখা যাবে কামিনীর জন্য রাখা তোমার গহনাতেও ভাগ বসাবো। এই সীতাটা কিন্তু। হ্যাঁ, তো নিবি, বেয়াদব নির্লজ্জ লোভী মেয়ে। রফিক সরকার হুংকার দিলেন। ছোটবেলায় কুলসুম বেগমকে বিয়ে করার পর আয়না একদম কোনো কথা বলতো না। একদিন রাগের মাথায় মারতে মারতে রফিক সরকার সৎ মাকে মেনে নেওয়ার কথা বললেন। সেই দিন পর সেই দিনের পর রফিক সরকার তার মুখে সৎ মা ব্যতীত আর কোনো সম্বোধন শুনতে পারেননি। আয়নার ভয়ঙ্কর জেদ সম্পর্কে সবার তখন থেকেই ধারণা হয়। আয়না হেসে বলল, ও আচ্ছা, সৎ মায়েরটা আপাতত হোল্ডিং এ রাখলাম। সম্পত্তির ভাগ আমি ছাড়বো না। আমার অংশ ছোট ফুপুকে জবান দেওয়ার আগে আপনার বাবা উচিত ছিল। খাইয়ে দাইয়ে বড় করেছি, বিয়ে দিয়েছি, আর কি চাও? আর কিসের যোগ্যতা আছে তোমার? সারা জীবন আমার রক্ত চুষে খেয়েছো। তুমি এমন কোনো বাধ্য সন্তান নও যে এসব দাবি করতে পারে। আপনার মেয়ে হওয়ায় শাস্তি সারা জীবন ভোগ করেছি।
হক ছাড়ার প্রশ্নই ওঠে না। আইরিন ধীরে কথা বল, জামাই কি ভাববে? কি আর ভাববে, বেচারা ফেঁসে গিয়েছে অমানুষদের মাঝে। রফিক সরকার দাঁতে দাঁত চেপে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তোর এত বড় সাহস! তোমার স্বামী আগে বড়া মজলিসে দাঁড়িয়ে বলল সে আমার একটা সুতো চুবে না, কিচ্ছু নেবে না, আর তুমি এখন সম্পত্তির ভাগ চাও? লজ্জা করে না? আয়না মাথা তুলে তাকালো, তার চোখের মনি এখন পাথরের মতো শক্ত। উনি যৌতুক নেবেন না বলেছেন আব্বা, সেটা ওনার সিদ্ধান্ত। ওনার আত্মসম্মান অনেক উঁচুতে, তার তাই ওনার কাছে ওটা ভিক্ষা মনে হয়েছে। কিন্তু আমার প্রাপ্য আমি নেব না, সেখানে ওনার কোনো হস্তক্ষেপ নেই। আর শুধু শুধু আমার মুখ ফুলাবেন না, কয়েক বছর দেখেই আমি ইনকাম করি। বিয়ে তো আপনি তেমন খরচ করেননি, তাহলে আমার পেছনে আপনার বাড়তি খরচটা কোথায়? এক কানাকড়িও পাবি না তুই, যা করার করিস গিয়ে যা, দেখি কে তোকে আমার থেকে জমি ছিনিয়ে এনে দেয়। আয়না এক মুহূর্ত দেরি করল না। সে গলার স্বর এক বিন্দু না চড়িয়েও অত্যন্ত ধীরস্থিরভাবে বলল, সমাজে দেবেন সহজে দেবেন না আমি জানতাম। আপনার স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে সবার নাম থাকবে আমাকে ছাড়া। এই বুদ্ধিটা আফজাল মেম্বার দিয়েছে তো? কাল যদি আমি মহকুমা রেজিস্ট্রার অফিসে একটা দরখাস্ত দিয়ে আসি যে এই জমি আমি একজন বৈধ ওয়ারিশ এবং আমাকে না জানিয়ে এই জমি বিক্রি করা হচ্ছে, তখন ইনস্ট্যান্ট হাউজিং কি আপনার এই ঝামেলাপূর্ণ জমি ৫ গুণ দাম দিয়ে আর কিনবে? আর আপনার ছোট লোকের কথা ১০ গ্রামে জানাজানি হবে তা তো ভিন্ন। আমার বাক না বুঝিয়ে দিলে আমি এই জমি কাউকে হাত দিতে দেব না। তোকে আমি ত্যায্য ফালতু কথা বলে সময় নষ্ট করবেন না। করার হলে আপনি আরো আগেই করতেন। যতবার আমি চলে যেতে চেয়েছি আমাকে দড়ি বেঁধে ফিরিয়ে আনতেন না। রফিক সরকার রাগে কাঁপতে কাঁপতে বললেন, কুলসুম, এই বেয়াদবটাকে আমার সামনে থেকে চলে যেতে বল। ওর বাগের টাকা ওকে পৌঁছে দেওয়া হবে। কুলসুম বেগম ভয়ে জড়সড় হয়ে আয়নার হাত ধরতে গেলেন। চল মা চল, অনেক হয়েছে, তোর আব্বা তো রাজি হয়েছে, এবার চল, এবার ঘরে যা। আয়না এক চুলও নড়ল না। সে মায়ের হাতটা আলতো করে সরিয়ে দিয়ে রফিক সরকারের দিকে স্থির চোখে তাকালো। তার চোখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল, যা দেখে রফিক সরকারের বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আরো একটা জিনিস অমীমাংসিত হয়ে গেছে আব্বা। আয়না সরাসরি রফিক সরকারের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আমার নিজের মায়ের সম্পত্তির কথা বলছি। আমার জন্মদাত্রী মা যে সম্পত্তি রেখে গিয়েছিল, যা আজ পর্যন্ত আমার নামে হস্তান্তর করা হয়নি, যা আপনি নিজেই দখল করে রেখে দিয়েছেন, অথচ যা বুক দখল করার আপনার বিন্দুমাত্র অধিকার নেই। আয়না অটল ভঙ্গিতে বলল, বাপের একাধিক ওয়ারিশযুক্ত সম্পত্তি ছাড়লাম না, আর আমার মা যার একমাত্র উত্তরাধিকারী, আমি তার আমি তারটা ছেড়ে দেব? অবাক হওয়ার কিছু নেই। আফজাল মেম্বারের চোখ যে এদিকে তা আমি জানি। তাই যত যত দূরে যেভাবে পারে আমাকে নিশিখালী থেকে বিদায় করতে চেয়েছে। ওটা আমার নানার দেওয়া। বিক্রি বা ব্যবহার করা কোনোভাবেই সম্ভব না। আইনত ওটা এখন আমার। আপনি যদি কোনো জমি বিক্রি করতে চান, তবে নিজের ভাগ থেকে বিক্রি করুন। কিন্তু আমার মায়ের সম্পত্তি নিয়ে আপনি কাউকে কোনো কথা দিতে পারেন না, কোনো ডিল করতে পারেন না। রফিক সরকারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ওই ৩ বিঘা জমিই মূলত ইনস্ট্যান্ট হাউজিং এর রাস্তার সংযোগস্থল। ওই জমিটুকু ছাড়া পুরো প্রজেক্টের নকশা অচল। আফজাল মেম্বারের সাথে তার অলিখিত ডিলটা এই জমির উপরেই দাঁড়িয়ে। এত বছর আমি দেখভাল করেছি, না হলে কবে মানুষ হাতিয়ে নিত। আর কার বুদ্ধিতে এসব করছো ওই ছেলে শিখিয়ে দিয়েছে? তিনি জানেনও না আমি এখানে কি নিয়ে কথা বলছি। আর আপনি আমাকে চেনেন না আব্বা। কিভাবে ভাবলেন মৃত্যুর পরেও আমাকে, আমার মাকে ব্যবহার করতে পারবেন?
যার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিলেন, মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা রাখেননি, তার সম্পত্তি ব্যবহার করতে লজ্জা করে না? দরকার হলে আমি কোর্টে যাব। ঢাকা যাওয়ার আগে আমি এই জমির মিউটেশন পেপার আর দলিল নিজের হাতে দেখতে চাই। রফিক সরকার স্তম্ভিত হয়ে বসে রইলেন। তার এক চোখের সামনে ছোট মেয়ে, বড় হওয়া মেয়েটি আজ যেন এক অজানা প্রতিপক্ষ। আয়নার টেবিল থেকে দুধের গ্লাসটা তুলে নিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার ঘুরে দাঁড়িয়ে বলল, রাত শেষ হতে সময় আছে আব্বা, হিসেবটা মিলাতে অসুবিধা হবে আপনার। শুভরাত্রি। একদম লাজুক, শান্তশিষ্ট, সরল ও লক্ষ্মী একটা মেয়ে, এমনটাই তো জানানো হয়েছিল আমাকে। মাহি তাদের ঘরের দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়না তাকে দেখে অপ্রবিত হয়। কিছুক্ষণ আগের সেই দৃঢ়তা, জেদ ও আত্মবিশ্বাস যেন কিছুটা দমে যায়। কোন রকম প্রকোপের ছাড়া এমন আচরণ করা মেয়ের প্রতি নেতিবাচক ধারণা হওয়াই স্বাভাবিক। তবে আয়নার আয়নার নিজের থেকে সাফাই গাইতে ইচ্ছে করলো না। সে খিটখিটে স্বরে বলল, তোমারও কপাল, আফজাল মেম্বারের মুখের কথার উপর ভরসা করে বসে আছো। তাই বলে এমন আকাশ পাতাল পার্থক্য? শান্তই তো আছি, চেঁচামেচি করলাম কখন? আর ইউ রিগ্রেটিং অলরেডি? আর ইউ রিগ্রেটিং অলরেডি? আয়না কোনো উত্তর পেল না। মাহিরের দিকে তাকাতে সে বিস্মিত হলো। তার চোখে কোনো রাগ, বিতৃষ্ণা, ভর্ৎসনা নেই, বরং একরাশ কৌতূহল ও চাপা কৌতুক ঝিলিক দিয়ে উঠেছে। সে মিটমিটি করে হাসছে। আয়না তা দেখে আড়ষ্ট হলো। মাহির সেভাবে তাকিয়ে রইল, তারপর হাত বাড়িয়ে আয়নার হাতের দুধের মগের দিকে ইশারা করলো। আয়না সেদিকে তাকিয়ে মৃদু স্বরে বলে উঠল, ঠান্ডা হয়ে গেছে। মাহির উত্তর না দিয়ে তাকিয়ে রইল। আয়না বাধ্য হয়ে তার দিকে মগটা এগিয়ে দিল। পুরোটা সময় আয়নার দিকে তাকিয়ে মাহির আহমেদ ঠান্ডা দুধটুকু পান করে শেষ করলো। আয়না বলল, এখানেই দাঁড়িয়েছিলে? মাহির মাহির উত্তর না দিয়ে মগটা টেবিলের উপর রেখে আয়নার খুব কাছে এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়াটা আয়নার উপর পড়তেই দুজনের মনের স্মৃতি কেন যেন বদলে গেল। মাহির গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কি মনে করো আমি তোমার ভরণ-পোষণ দিতে পারবো না? কিংবা আমার আর্নিং দিয়ে তোমার লাইফস্টাইল মেনটেন করা সম্ভব হবে না? তাই কি আজ রাতে নিজের ঘরটাকে এমন ক্ষেত্র বানালে? আয়না এক মুহূর্তে থমকে গেল। তবে মাহিরের এই সরাসরি আক্রমণে সে দমে যাওয়ার পাত্রী নয়। সে মাহিরের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি এদেশের সবচেয়ে ধনী লোকটাকে বিয়ে করলেও ঠিক এই কাজটাই করতাম। ওনার কাছে আমার আমার যে হক, তার কানাকুনি পর্যন্ত আমি বুঝে নিতাম। এটা আমার লাইফস্টাইলের বিষয় না, এটা আমার প্রাপ্য। আর অনুগ্রহ করে আমাকে বারবার এই আগাম সতর্কবার্তা দিও না যে তোমার জীবনটা কতটা সাধারণ বা সাদামাটা। মাহির ভ্রু কুঁচকে তাকালো। আয়না থামল না। গড়গড় করে বললে বলে চলল, তোমার কথা শুনে মনে হয় তুমি আমাকে উচ্চাকাঙ্ক্ষী বা বিলাসী কোনো মেয়ে ভাবছো, যে কিনা অভাব বা স্ট্রাগল দেখেনি। তুমি কি সত্যি তাই মনে করো? তবে শুনে রাখো, আমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে জানি এবং নিজেকে সেই অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতাও আমার আছে। আমি খুব রাজকীয় হালে বড় হইনি যে অন্য কিছুতে আমার কষ্ট হবে। তবে কষ্ট হলেও তা নিয়ে আমার কোনো অশান্তি করব না। মাহির এবার একটু চমকালো। আয়নার গলায় স্বরে এমন কাঠিন্য ছিল যা সচরাচর দেখা যায় না। সে তাকে আপাদমস্তক একবার দেখল। এই আয়নাকে এখন আর কোনোভাবেই সেই গ্রাম্য শান্ত মেয়েটি মনে হচ্ছে না। মাহির একটু সময় নিয়ে বলল, আমি তোমাকে বিলাসী ভাবিনি আয়না, কিন্তু তোমাকে মানতে হবে যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার মনে এমন প্রশ্ন জাগা খুব স্বাভাবিক, যেখানে তুমি নিজে থেকে আমাকে কোনো কিছুই জানাও না। কোথায়? কত কিছু তো বলে ফেলেছি ইতিমধ্যে। ওহ! তুমি তুমি তোমার প্রয়োজন মতো জানাচ্ছ, নিজেকে রহস্যের আড়ালে রাখছো। আয়না এক মুহূর্ত চুপ থাকলো। তারপর খুব ধীর গলায়
বলল, হয়েছে, তুমি বিশ্রাম করো, অনেক রাত হয়েছে, কাল আমাদের বেরোতে হবে। আয়না আলমারি থেকে নিজের কিছু কাপড় গুছাতে শুরু করলো। মাহির আর কোনো কথা বাড়ালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে লেপের নিচে গিয়ে গা ঢাকা দিল। কামিনীর ঘরের দরজা একটা পাল্লা সামান্য বেজানো ছিল, ভিতরে আলো খুব কমিয়ে রাখা হয়েছে। অন্ধকারে তারা ভয় পায়। খাটের উপর কামিনী আর কাশিপ অগরে ঘুমাচ্ছে। আয়না চলে গেলে এ ঘরটা কামিনী নিয়ে নেবে। ৮ বছরের কাশিপ ল্যাপটা একপাশে সরিয়ে দিয়ে কামিনীর গায়ের উপর হাত তুলে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে। আয়না নিঃশব্দে বিছানার একপাশে বসলো। কাশিফের কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিতেই সে আদো ঘুমে চোখ মেলল। বড় বোনকে দেখে তার সারা মুখে হাসি ফুটে উঠল। সে এক ঝটকায় উঠে আয়নাকে জড়িয়ে ধরে বলল, আপা, আজকে আমাদের সাথে ঘুমাবে? ওই ঘরে যাবে না? কামিনীও জেগে গেল। বোনকে এভাবে কাছে পেয়ে সে খুব খুশিতে টগমগ করে ল্যাপটা একটু সরিয়ে জায়গা করে দিল। সে ফিসফিস করে বলল, আসো আপা, প্লিজ, তুমি মাঝখানে শোও। কাল কাল তো চলে যাবে, আজকে আমাদের সাথেই থাকো। দুলাভাই কিচ্ছু বলবে না, দেখো, কেউ জানতেও পারবে না। আয়না তাদের আবদার ফেলল না। যেকোনো সম্পর্কের আবেগ প্রকাশে সে বরাবরই কৃপণ। তাদের সাথে আহ্লাদও করেছে খুব কম। তবুও আজ সে মাঝখানে শুলে দুই পাশ থেকে দুই ভাই বোন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। সে কাশেপের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কাশেপ, কাল থেকে কিন্তু আমাকে আর পাশে পাবি না। ফজরের আজান দিলে সাথে সাথে বিছানা ছাড়বি। সৎ মা যেন তোকে ডাকার জন্য লাঠি নিয়ে না আসে, মনে থাকবে? কাশিফ মাথা নেড়ে বলল, মনে থাকবে আপা, কিন্তু তুমি না থাকলে আমাকে অঙ্ক কে বুঝিয়ে দেবে? আয়না একটু গাম্ভীর্য নিয়ে বলল, কেন, কামিনী আছে না? না হলে আব্বাকে বলবি হোম টিউটর এনে দিতে। অন্য সাবজেক্ট নিয়ে কিছু বলবো না, কিন্তু অঙ্ক যদি ১ নম্বরও কম উঠে তবে দেখিস তোর খবর আছে। আর কামিনী, আমি তোর নামে একটা অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছি। তুই খুব সাবধানে থাকবি। তোর আব্বা বা মেম্বার যাই বলুক, পড়াশোনা ছাড়বি না। কেউ জোর করে বিয়ের কথা তুললে আমাকে সাথে সাথে জানাবে। দমে যাবি না একদম। কামিনী ভয়ে আয়নার দিকে মুখ লুকিয়ে বলল, আমি তো তোমার মতো শক্ত হতে পারবো না আপা, আমার তো খুব ভয় লাগে। আয়না ইতস্তত করে কামিনীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দৃঢ়স্বরে বলল, ভয় পেলে তো ওরা তোকে গিলে খাবে। আমি এতদিন যে লড়াইটা করলাম, সেটা কেবল আমার জন্য না, তোদের পথটা পরিষ্কার করার জন্য। তোদের যেন কখনো কারোর কাছে হাত পাততে না হয়। আর শোন, প্রেম টেমের দিকে মোটেও নজর দিবি না। ওসব কোনো কাজের জিনিস না। পড়াশোনা শেষ করে সব করিস, এখন না। আর তুই তো একদমই পড়াশোনা করিস না কাশিপ। ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে। মনে রাখবি, বিদ্যা না থাকলে এই সমাজে তোকে কেউ সম্মান করবে না। কাশিপ গম জড়ানো গলায় বলল, আপা, তুমি কি অনেকদিন পর পর আসবে? রোজা, ঈদ এখানে আমাদের সাথে থাকবে, আমাদের সাথে করবে না? কামিনী বলল, কই, আম্মা কি যায় তার বাড়িতে? বিয়ের পর মেয়েদের শেকড়টাই উপড়ে ফেলা হয়। আয়না এক মুহূর্ত চুপ থাকলো, তারপর অস্পষ্ট সুরে বলল, আসবো। তোরাও আসবি কয়েকদিন পর, ফোনে কথা হবে, মন খারাপ করার কিছু নেই। কামিনী আর কাশিপ দুই পাশ থেকে আয়নাকে পরম মমতায় জাপটে ধরে রইল। তাদের জন্য সে এক ছায়া, যা আগলে রাখে সব জ্বর থেকে। আয়না অনুভব করলো তার চোখের কোণটা ভিজে উঠছে, কিন্তু সে তা প্রকাশ করলো না। দীর্ঘশ্বাস ফেলে অন্ধকারের দিকে চেয়ে রইল। বাইরে কুয়াশা আরো ঘন হচ্ছে। তিন ভাই বোনের এই ছোট্ট জগৎটা যেন এক পরম শান্তির দ্বীপ। কামিনী আর কাশিপ কখন ঘুমিয়ে পড়েছে আয়না জানে না। সে সে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর ছোট হাতগুলোর উষ্ণতা অনুভব করতে লাগলো। এই মায়ার শিকড় ছিঁড়ে ফেলা কি আদৌ সম্ভব?
ভোর রাতের নিশিকালি আকাশে সূর্যের দেখা মেলেনি এখনো, চারপাশে নিস্তব্ধ। মাহির জ্যাকেটের ওপর শাল জড়িয়ে উঠানে ধীর পায়ে পায়চারি করছে, হাতে তার ফোন। ওপাশে মানুষটার সাথে বেশ নিচু স্বরে কথা বলছে সে। ফোনের ওপাশ থেকে এক চওড়া হাসির শব্দ শোনা গেল। মাহিরের বন্ধু শাকিল, পেশায় সাংবাদিক। শাকিল যেন নিজেকে শাকিল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে বলল, মাহির, তুই শেষ পর্যন্ত বিয়ে করে ফেললি? তাও আবার হুট করে গ্রামে গিয়ে? ইয়ার্কি করছিস না তো? মাহির শান্ত গলায় বলল, পরিস্থিতি এমন ছিল যে করার কিছু ছিল না শাকিল, বিয়েটা হয়ে গেছে। শাকিল বিরক্ত স্বরে বলল, তুই কি কোনোদিন বদলাবি না মাহির? তোর এই না বলতে না পারার ক্ষমতা তোকে একদিন বড় বিপদে ফেলবে। বেটা, মানুষকে আবার দলে বেঁধে বিয়ে দেওয়া যায় নাকি? তোর এই অতিরিক্ত পরোপকার আর মানুষের ঝামেলা নিজের ঘাড়ে নেওয়ার স্বভাব তোকে আরো ভোগাবে দেখিস। মাহির কিছুক্ষণ চুপ করে রইল। শাকিল যা বলছে তা ভুল নয়, কিন্তু এই মুহূর্তে মাহিরের মাথায় অন্য কিছু ঘুরছে। শাকিল তার বন্ধুকে চেনে। মাহিরের এই রহস্যময় নীরবতা দেখে সে গলা নামিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি শুধু এই খবর দেওয়ার জন্যই আমাকে ফোন করেছিস, নাকি অন্য কিছু লাগবে তোর? মাহির এবার আসল উদ্দেশ্যে এলো। তার গলার স্বর আগের চেয়েও শীতল। সে বলল, তোকে একটা বড় স্টোরি দিচ্ছি। এই নিশিকালে গ্রামের আফজাল মেম্বার নামে একজন লোক আছে। গ্রামের মানুষের নাশ-বিশ্বাস তুলে ফেলেছে সে। ক্ষমতার দাপট আর অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সে এখানে একটা ছোটখাটো সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। মানুষের জমি দখল থেকে শুরু করে সরকারি অনুদান আত্মসাৎ আর সবকিছু তার হাতে আছে এখন। শাকিল সতর্ক হয়ে উঠল। পেশাগত কৌতূহল থেকে জিজ্ঞাসা করলো, লিড কেমন আছে তোর কাছে? মাহির অন্ধকার উঠানটার দিকে তাকিয়ে বলল, পর্যাপ্ত। স্থানীয়দের সাথে বিস্তারিত আলাপ হয়েছে। ২-৩ দিনে এত সব জেনে ফেললি? তুই যদি তোর ক্যামেরা নিয়ে আসিস, তবে তোর ক্যামেরায় সে ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো একটা হতে পারে এটা। গ্রামের সাধারণ মানুষ ওরা অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু সাহস করে কেউ মুখ খোলে না। তুই আসলে এমনকি মেম্বারের বিরোধী পক্ষেও তোকে সবকিছু তথ্য দিয়ে সাহায্য করবে। আমি চাই এই লোকটার মুখোশ যেন শুধু ১০ গ্রামের মানুষ না, সারা দেশের সারা দেশের সামনে খুলে যায়। শাকিল অনেকক্ষণ ভেবে হাসলো। মাহিরের ভেতর যে দাহটা সে বুঝতে পারছে। শাকিল বলল, তার মানে তুই আফজাল মেম্বারকে ছাড়ছিস না? ওই পরিস্থিতির শোধ নিচ্ছিস তাহলে? মাহির সরাসরি উত্তর দিল না, তবে তার চোয়াল শক্ত হয়ে এলো। সে শুধু বলল, বাট আই নিড রফিক সরকার আনহার্মড। শ্বশুরের প্রতি দেখি অলরেডি দরদ জমেছে। ওয়েট, নাকি সেটা শ্বশুরের মেয়ের বদৌলতে? তুই কবে আসতে পারবি সেটা জানা। আফজাল মেম্বারের পতনটা যেন এই নিশিখালি থেকেই শুরু হয়। তুই ঢাকা আসবি কবে? আজ রওনা হব। আমি যাওয়ার পরপরই তুই এসে কাজ শুরু করে দিস। ফোনটা রাখার পর মাহির আকাশের দিকে তাকালো। কুয়াশার আড়াল থেকে দিনের প্রথম আলো আসার চেষ্টা করছে। আফজাল মেম্বার ভেবেছিল মাহিরকে একটা দায়বদ্ধতার শিকলে বেঁধে রেখে পার পেয়ে যাবে, কিন্তু সে জানতো না মাহির আহমেদ শান্ত থাকতে জানে, কিন্তু অপমান হজম করতে জানে না। বিয়ের আসরে সে যে আধিপত্য আফজাল মেম্বার দেখিয়েছিলেন, তার চরম মূল্য তাকে দিতে হবে। মাহির দৃঢ় পায়ে ঘরের দিকে পা বাড়ালো। মূল দরজার কাছে রফিক সরকার দাঁড়িয়ে আছেন। মাহির ঘরে ফিরল, দেখলো আয়না ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে আছে। বাইরের কোলাহল এখন শুরু হয়নি। ঘরটা এক অদ্ভুত গাম্ভীর্যে থমথমে। সকাল থেকে আয়নার শরীরটা কিছুটা গরম, এই নিয়ে কুলসুম বেগম বেশ চিন্তিত। মাহিরকে দেখে আয়না হাত থামালো। কোনো ভূমিকা না করে বলল, তোমার সাথে কথা বলছিল দেখলাম। কি বললে? তোমার সাথে কথা বলছিলেন দেখলাম। কি বললেন? মাহির বনিতা না করে বলল, তোমার বাবা আমাকে কি বলেছে তা তোমাকে বলবো কেন?
আয়না চমকে বলল, বলবে না? মোটেও না। আই আই শ্যাড আই শ্যাড হ্যাভ সাম ক্রিট সিক্রেটস টু। তুমি জানো রফিক সরকার আসলে কেমন মানুষ? মাহির খাটের এক কোণে বসলো, আয়নার চোখে তীক্ষ্ণ দৃষ্টি বিশ্লেষণ। সে সে বলে চলল, তিনি একজন কন্ট্রোল ফ্রিক মানুষ। তিনি তাদের ভালোবাসেন যারা তার অনুগত। তারা তারা যাকে জমের মতো ভয় পায় তারা তাকে জমের মতো ভয় পায়। তাদের জন্য তিনি জীবন দিতে পারেন। তিনি যদি কেউ প্রশ্ন করে কিন্তু যদি কেউ তাকে প্রশ্ন করে বা তার অবাধ্য হয়, তবে মুহূর্তেই সে তার চিরশত্রু হয়ে যায়। মাহির শান্তভাবে জিজ্ঞাসা করল, হঠাৎ এই কথা বলছো কেন? আয়না একটু হাসলো, বলল, আমার একটা পর্যবেক্ষণ আছে। আমার মনে হয় তিনি প্রথম দেখাতেই তোমাকে আমার চেয়েও বেশি পছন্দ করতে চেয়েছিলেন। মাহির অবাক হয়ে ভ্রু কুঁচকালো, বলল, কেন? এমনটা মনে হওয়ার তো কোনো কারণ দেখছি না। আয়না সোজা হয়ে দাঁড়িয়ে মাহিরের চোখের দিকে তাকালো। সে বলল, কারণ তিনি বিয়েটাকে আমার উপর কর্তৃত্ব করার একটা অস্ত্র হিসেবে দেখেছিলেন। তিনি এমন কাউকে চেয়েছিলেন যে আমাকে ভেঙে চুরমার করবে, আমাকে তার বশ্যতা স্বীকার করতে বাধ্য করবে। রাজীব রাজীব হয়তো তেমনই একজন ছিল, অথবা আব্বা তাকে সেভাবে গড়ে নিতেন। কিন্তু তোমাকে দেখার পর তিনি ভেবেছিলেন তুমিও হয়তো সেই প্রথাগত সাধারণ ঘরানার কোনো একজন, যাকে তিনি নিজের ছত্রছায়ায় রেখে নিয়ন্ত্রণ করতে পারবেন। আয়না এক পা এগিয়ে এসে মাহিরের কাছাকাছি দাঁড়ালো। সে অবলীলায় বলে চলল, কিন্তু তুমি তাকে ভুল প্রমাণ করেছ। তুমি তার ছায়া চাওনি, তার নিরাপত্তা চাওনি, এমনকি তার টাকা বা প্রতিপত্তিকেও তুমি ভিক্ষা মনে করে প্রত্যাখ্যান করেছ। তুমি যে তুমি যে তার নিয়ন্ত্রণের বাইরে, এই সত্যটা আব্বা এখনো হজম করতে পারছেন না। তুমি তার সেই সাজানো ছকটা নষ্ট করে দিয়েছ, মাহির আহমেদ। মাহির কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আয়নার কথাগুলো তার কানে সীসার মতো বিঁধল। রফিক সরকার রফিক সরকারের এই অদ্ভুত ব্যবহার আর জেদের পেছনের মনস্তত্ত্বটা এখন তার কাছে পরিষ্কার। আয়না আবার প্যাকিং এ মন দিল। আফজাল মেম্বার তাদের জন্য প্রাইভেট কার ভাড়া করে রেখেছে। মাহির স্পষ্ট বলল, না, গাড়িতে যাব না। বাসে যেতে তোমার আপত্তি আছে? আয়না কিছুক্ষণ ভেবে বলল, জানালার পাশের সিটটা দিলে নেই। মাহির বলল, তথাস্তু। নিশিখিলে গ্রাম পেছনে ফেলে বাস যখন হাইওয়েতে উঠল, তখন বেশ ভালো রোদ উঠেছে। বাসের জানালার পাশে আয়না বসেছে, তার পাশে মাহির। দীর্ঘ যাত্রায় দুজনের অনেকটাই নীরব। জানালার বাইরে দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, সরষে ফুলের হলুদ আভা, আর দ্রুত বেগে ছুটে চলা গাছপালা আয়নার চোখে ঘোর তৈরি করছে। বাসের মৃদু ঝাঁকুনিতে আয়নার শরীর ক্লান্তিতে ভেঙে আসছে। এক পর্যায়ে বাসটি একটি হাইওয়ে রেস্টুরেন্টে থামলো। 10 মিনিটের বিরতি। আয়না আর মাহির বাস থেকে নেমে হাত মুখ ধুয়ে নিল। রাস্তার পাশে টং দোকানে ধোয়া ওঠা লাল চা। মাহির মগটা এগিয়ে দিয়ে বলল, এই চা খেলে ক্লান্তিটা একটু কমবে। আর কিছু আনবো? না। ওষুধ খেয়েছিলে তো? হুম। আয়না চায়ের চুমুক দিয়ে চারপাশটা দেখলো। অপরিচিত মানুষের ভিড়, হকারদের হাঁক ডাক, সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ। সে বলল, আর কত দূর? আরো 6-7 ঘন্টা তো মিনিমাম। মাহির শান্তভাবে নিজের চা শেষ করলো। তারা দুজনে খুব বেশি কথা বলল না। শুধু একবার মাহির জিজ্ঞাসা করলো, তোমার খারাপ লাগছে না তো? আয়না মাথা নেড়ে জানালো, না। আবার যাত্রা শুরু হলো। কিন্তু কিছু দূর যেতে বিপত্তি। কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। রাস্তা বন্ধ করে কারা যেন আন্দোলন করছে। পুলিশ এসেও কোনো সুবিধা করতে পারছে না। 4 লেনের রাস্তা যেন একটা মিষ্টিল পার্কিং লট হয়ে দাঁড়িয়ে আছে। বাসের ভেতর ব্যবসা গরম আর মানুষের বিরক্তি বাড়ছে। 2-3 ঘন্টা কেটে গেছে একই জায়গায়। আয়না একসময় জানালার ফ্রেমে মাথা রেখে ঘুমিয়ে পড়ল।
দীর্ঘ ঘুম শেষে আয়না যখন জাগলো তখন তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। সে কয়েকবার কুক কুক করে কাশলো। শরীরটা বড্ড দুর্বল লাগছে। পাশে তাকিয়ে দেখলো মাহির বাসের সিটে মাথা দিয়ে ঝিমোচ্ছে। আয়না অস্পষ্ট সুরে বলল, আমাদের পানি আছে? মাহির হাত বাড়িয়ে ব্যাগের ভেতরটা খুঁজলো, তারপর হতাশ হয়ে বলল, না তো, পানির বোতলটা সে রেস্টুরেন্টেই ফেলে এসেছি বোধহয়। আয়না বলল, আচ্ছা থাক, সমস্যা নেই, জ্যাম ছাড়লে দেখা যাবে। সে আবার চোখ বুজল। ক্লান্তিতে শরীরটা এলিয়ে পড়ল সিটের উপর। জ্যামের মাঝে বাসটি আবার একটি জায়গায় মিনিট পাঁচেকের জন্য থামলো। সম্ভবত যাত্রীদের জন্য ছোট একটা বিরতি দেওয়া হয়েছে। আধো ঘুমে আয়না টের পেল মাহির তাকে ওয়াশরুমে যাবে কিনা জিজ্ঞাসা করছে। আয়না মানা করতে সে সিট ছেড়ে উঠলো। আয়না ভাবলো মাহির হয়তো একটু হাত পা সোজা করতে নিচে নামছে। আরো কতক্ষণ কেটে গেল আয়না জানে না। হঠাৎ এক তীব্র ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলো জ্যাম কেটে গেছে। বাস এখন জোরের বেগে ছুটে চলেছে। আয়না স্বাভাবিক হতে একটু সময় নিল। গলায় তৃষ্ণা গলার তৃষ্ণাটা এখনো আছে। সে পাশে তাকালো পানি চাইতে, কিন্তু তার পাশের সিটটা একদম শূন্য। মাহির নেই। প্রথমে সে ভাবল হয়তো মাহির অন্য কোনো পরিচিত যাত্রীর সাথে কথা বলছে। সে ঘাড় ঘুরিয়ে বাসের ভেতরটা ভালো করে দেখলো, কিন্তু কোথাও মাহিরের দেখা নেই। আয়নার বুকের ভেতরটা হঠাৎ করে দপ করে উঠল। সে পাশের সিটে যাত্রীকে জিজ্ঞাসা করলো, আমার পাশে যিনি ছিলেন তাকে দেখেছেন? সহযাত্রী অবাক হয়ে বলল, আরে, উনি তো সেই যে বিরতির সময় নামলেন, আর তো উঠতে দেখলাম না। বাস তো সেই কখন টান দিয়েছে। আয়নার শরীর হিম হয়ে এলো। তার মানে মাহির নিচে নেমেছিল কোনো প্রয়োজনে, আর এরই মাঝে জ্যাম ছেড়ে বাস চলে এসেছে। নাকি সে ইচ্ছে করে বাসে ওঠেনি? মাহিরকে ছাড়া বাস এখন ঢাকার পথে দৌড়াচ্ছে। বাসের কন্ডাক্টর বলল, কি যেন কি যে করেন আপনারা, দেন আপা, একটা কল দেন উনারে। আয়না নিচু স্বরে বলল, নম্বর তো নেই। আয়না জানালার দিকে বাইরে তাকালো। মাইলের পর মাইল শুধু ফাঁকা রাস্তা। তার গলার তৃষ্ণাটা এবার আতঙ্কে রূপ নিল। আয়না খুব ছোটবেলা থেকে একা চলতে শিখেছে। মা যখন তাকে রেখে গৃহস্থের কাজে ব্যস্ত থাকতো, সে তখন নিজেই খেলতো। বাইরে তার খেলা যাওয়ার বারণ ছিল। খুব খুব অদ্ভুত কিছু নিয়মে তার দাদি তাদের গণ্ডি বেঁধে রেখেছিল। অথচ ছেলের বউ একান্ত তার পছন্দেরই ছিল। আয়নার জন্মদিনে আইনুন আইনুন নাহার বিয়ের প্রথম দিনগুলোতেই শুধু বলতেই বুঝে গিয়েছিল বিয়ের সকল আনুষ্ঠানিকতায় স্বামীর মনঃক্ষুণ্ণ থাকার কারণ তিনি নিজেই। কালো ও বেঁটে মেয়ে স্ত্রী রূপে রফিক সরকারের জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন ছিল। শুধুমাত্র মেয়ের বাবা ধনবান হওয়ায় ও নব জামাতাকে ভবিষ্যৎ সব রকমের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতির বিনিময়ে তাদের সম্পর্ক গঠিত হয়। আয়নার দাদি উম ঘর ধনধান্যে পরিপূর্ণ হলেও উম ছেলে ঘরবিমুখ হয়। সময় পেরোতেই তিনিও ছেলের পথ ধরেন। আসলেই তো এমন এমন বউ দিয়ে লাভ কি যে স্বামীর মন জয় করতে পারে না? তার ছেলে এখন মায়ের প্রতিও ক্ষোভ পুষে রেখেছে। তার উপর জন্ম দিয়েছে একটা মেয়ে। আয়না তার বাবার প্রতি ভরসা ছোটবেলায় ছেড়ে দিয়েছিল তার মায়ের মৃত্যুর পর দুনিয়ার ওপর থেকে। তাই তো এই মুহূর্তে নিজের উপর সে চূড়ান্ত বিরক্ত। কয়দিন ধরে চিনে মাহিরকে? কেন কেন আচম্বিত হলো সে? মানুষের মন বাতাসের চেয়েও দ্রুত গতিতে দিশা বদলায়। কিছুক্ষণ পূর্বেই যা স্নিগ্ধ সমীরণ হয়ে চারপাশে মাতিয়ে তুলেছিল, পরক্ষণে তো রুক্ষ মরু বাতাস হয়ে তপ্ত শুষ্কতায় পুড়িয়ে মারতে পারে। আয়না ভাবতে শুরু করে এখন কি করবে সে। বাসে থেকে নেমে যাবে এই রাতে? তা সম্ভব না। শহরে শহরে পৌঁছে আবার নিশিখালীতে ফিরে যাবে? কোনোদিনও না। নিশিখালী আর কখনো বাসস্থান হবে না। একটা হোস্টেল সিট জোগাড় করতে হবে। পরিচিত কারোর সাথে কথা বলা যায় এ নিয়ে? আপা, শুনতেছেন? ডরায়েন না। আয়না চিন্তার ঘোর থেকে বের হয়ে কন্ডাক্টরের দিকে তাকালো। সে বলে, আমি ফোন করছি। আমাদের আরেক বাস অন্য পথে যাবে, কিন্তু ওখানে কিছুক্ষণ থামার কথা। দেখি কিছু খবর পাই কিনা।
বই পাচ্ছি না, অনেক ধন্যবাদ। আয়না মোটেও ঘাবড়াবে না। সে কারো উপর ভরসা করে নির্ভরশীল হয়ে থাকে না। কারোর প্রতি বিশেষ কোনো আশা রাখে না। যেকোনো পরিস্থিতি এক এক একা মোকাবেলা করতে সে মানসিকভাবে প্রস্তুত থাকে সবসময়। তার চেয়েও বেশি বিরক্ত ও চিন্তিত বাস কন্ডাক্টরকে দেখে মনে হলো, বেচারা কয়েকটা ফোন কল করে ব্যস্ত হয়ে বলল, "কথা হয়েছে, আপনার স্বামী ওখানেই ছিল। মনের ভুলে বাস মিস করছে।" এখন কি সে ওই স্টপেজে আছে? না, আমাদের লোক তারে কইছে পরের বাস ধইরা কন্ডাক্টর ডাইরেক্ট শহরে আসতে। এই রাতে যদিও এই রুটের পাওয়া কঠিন। সকাল সকাল পাইতে পারে। রাতটা রেস্টুরেন্টে কাটায় দিলেই হয়। ওইগুলো সারারাত চলে। আপনে ঠিকানা জানলে বাড়িতে যায়েন গা, আর নাইলে সকালে টার্মিনালে নাইমা অপেক্ষা কইরেন। এখন কি ওর সাথে কথা বলা যাবে? কেমনে যাবে কইলাম না, ওই বাস অন্য রুটে ছাইড়া দিছে আগেই। আয়না কথা বাড়ালো না। সময় ফিরিয়ে রাত আরো গভীর হয়। বাসের ভেতরের বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু সামনের দিকে ড্রাইভারের ড্যাশবোর্ডের হালকা নীলচে আলো জ্বলছে। বাইরে পরিষ্কার আকাশের ফকফকা জ্যোৎস্না ঝলকানি জানালা দিয়ে এসে ভেতরে পড়ছে। বাইরের বেশিরভাগ যাত্রী এখন তন্দ্রাচ্ছন্ন। বাসের বেশিরভাগ যাত্রী এখন তন্দ্রাচ্ছন্ন। আয়না ঘুমানোর চেষ্টা করল না। সে জানালার কাছে হেলান দিয়ে তার সিটে চুপচাপ বসে আছে। কন্ডাক্টরের কথাগুলো শোনার পর তার মনের ভিতর যে সাময়িক জ্বরটা উঠেছিল, সে সেটা এখন এক ধরনের নিস্তব্ধতায় রূপ নিয়েছে। সে ভাবল, মাহির তো ঠিকই করেছে। এরকম পরিস্থিতিতে একটা রেস্টুরেন্টে বসে জনগণের জন্য সকালের জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। ওটাই নিরাপদ। আয়নান নিজেকে বুঝাইল। কিন্তু যদি ঘটনা ভিন্ন হয়, কোনো কিছু না বলে হুট করে মাহির কেন নেমে যাবে? তার সাথে যদি কোনো তার সাথে যদি আয়নার আর দেখা না হয়, তাতেও খুব সমস্যা নেই। তখন সে না হয় অন্য ব্যবস্থা করবে। শত হলেও সে পরিস্থিতির চাপে পড়ে তারা দুজন একসাথে এই পথ চলা শুরু করেছিল। মাহির নিজের পরিস্থিতির স্থান ফিরে এসে পথ আলাদা করার সিদ্ধান্ত নিতেই পারে। তাতে আয়নার মোটেও ভেঙে পড়বেন না। যেটা হয়তো আরো পরে হতো। দাম্পত্যের শুরুর ঘটনাটাই না হয় সেই বিচ্ছেদটাই হলো। আয়না তার আয়না তার হ্যান্ডব্যাগের চেইনটা টেনে হাত দিয়ে একবার সার্টিফিকেট ও জমানো টাকাগুলো চুয়ে দেখলো। তার জীবন তাকে এই শিক্ষা দিয়েছে যে শেষ পর্যন্ত নিজের শরীর ছাড়া আর কারোর উপর ভরসা করা বোকামি। সে ঠিক করলো, কয়েক ঘন্টা অপেক্ষা করে মাহিরকে না পেলে ঢাকা পৌঁছে সে সোজা কোনো হোস্টেলে উঠবে। মাহিরের জন্য সে সারাদিন স্টেশনে অপেক্ষা করবে না। রফিক সরকারকে ফোন দিয়ে সাহায্য তো মরলেও চাইবে না। মানুষের মন বদলাতে সময় লাগে না, সে তা জানে। রাত আনুমানিক ৩টা। বাসটা তখন মহাসড়কের এক জনশূন্য এলাকা দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। হঠাৎ বাসের পেছনে একটা তীক্ষ্ণ হর্নের শব্দ শোনা গেল। একবার দুইবার করতে করতে একটানা হর্ন বেজেই চলেছে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। হাইওয়েতে ওভারটেক করার সময় এরকম হর্ন অনেকেই দেয়। কিন্তু হর্নটা থামছে না। একটা মোটরসাইকেল বাসের একদম গা ঘেঁষে চলছে আর বারবার হর্ন দিচ্ছে। আয়না আয়না জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল। গুটগুটে অন্ধকারে শুধু বাইকের হেডলাইটের তীব্র একটা আলো চোখে পড়ল। বাসের ড্রাইভার বিরক্ত হয়ে ভিড় করলো, এই ছোকরা মরণের লাইগা রাস্তায় নামছে নাকি?
বাইকটা এবার বাসের গতির সাথে পাল্লা দিয়ে সামনে চলে এলো। আর শুধু হর্ন নয়, বাইক চালক বারবার বাসের সামনে আড়াআড়িভাবে বাইকটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাইকটা বাধ্য হয়ে কষে ব্রেক ধরল। বাসের সব যাত্রী একটু ঝাঁকুনি খেয়ে একসাথে সামনে ঝুঁকে পড়ল। ঘুমানো যাত্রীরা বিরক্ত হয়ে চেঁচামেচি শুরু করলো। কি হয়েছে? হার্ট ব্রেক করলেন কেন? ডাকাত নাকি আবার মিয়া? বাসটা রাস্তার একপাশে ঘুঘু ঘু শব্দ করে দাঁড়িয়ে পড়ল। কন্ডাক্টর রাগে গজগজ করতে করতে বাসের দরজা খুলল। কোন শালার ফুৎরে ভাই, হাইওয়েতে বাস থামায়? নিচে বাইকের ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দ হলো। সচরাচর বাবলেসহীন আয়নাও উৎসুক হয়ে তাকালো। ব্যাগটা পায়ের কাছে লুকিয়ে ফেললো। দ্রুত খাড়ো পায়ের আওয়াজ পাওয়া গেল। বাসের দরজার সিঁড়ি বেয়ে একজন হুড়মুড় করে ভেতরে ঢুকলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টরকে পাশ কাটিয়ে লোকটা সোজা বাসের ভিতরে চলে এলো। সে মাহির। মাহিরের পরনের শার্টটা ধুলোয় ধূসর হয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, কান আর নাক ঠান্ডায় লাল হয়ে আছে। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর সেই নিঃশ্বাসগুলো শীতের বাতাসে ধোঁয়ার মতো বের হচ্ছে। পুরো বাসের মানুষ তখন চুপ। সবাই বিস্ময় নিয়ে এই ধুলোমাখা জবুথুবু পুরুষটার দিকে তাকিয়ে আছে। মাহির কারোর দিকে তাকালো না। সে টল টলটলায়মান পায়ে সোজা হেঁটে আয়নার সিটের সামনে এসে দাঁড়ালো। আয়না স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার চোখের পাতা যেন নড়তে ভুলে গেছে। যে মানুষটাকে সে একটু আগে নিজের লাইফ লাইন থেকে প্রায় মুছেই ফেলেছিল, সে এভাবে গভীর রাতে শত বিপদের আশঙ্কা মাথায় নিয়ে মাঝ রাস্তায় বাস থামিয়ে ফিরে আসবে, এটা তার কল্পনারও বাইরে ছিল। মাহির আয়নার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। ভয় পেয়েছো আয়না? ঠান্ডায় তার ঠোঁট জমে গেছে। আয়না কোনো উত্তর দিতে পারল না। সে দেখলো মাহিরের হাতগুলো কাঁপছে। তেমন ভারী পোশাক ছাড়া এই কনকনে বাতাসে চিরে সে এত দূর এসেছে। শুধু একটা আশঙ্কা যে আয়না ভয় পাবে। মাহির তার পায়ের সিটে দপ করে বসে পড়ল। মাহির তার পাশের সিটে দপ করে বসে পড়ল। তোমার ফোন নম্বর এক্ষুনি বলো তো। এমন বোকামি কেউ এমন বোকামি কি করতাম? এমন এমন বোকামি কি করে করলাম? আমারটাও সেভ করে ফেলো। কন্ডাক্টর দরজার কাছে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, আরে ভাই, আপনি তো ওই স্টপেজেই আছিলেন। মোটর বাইক পাইলেন কই? মাহির মাথাটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। দীর্ঘক্ষণ পথে তাকায় ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়েছে। সে অস্পষ্ট স্বরে বলল, একজনকে অনেক রিকোয়েস্ট করে রাজি করালাম। সে তার বাইকে করে আমাকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। আপনারা অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। আয়না এখনো মাহিরের দিকেই তাকিয়ে আছে। এখনো একটা শব্দ উচ্চারণ করেনি সে। আয়নার লক্ষ্য করলো মাহিরের শার্টের কালারটা বাতাসে উল্টে গেছে। আয়না কোনো কথা না বলে খুব ধীরে তার হাতটা বাড়িয়ে মাহিরের কালারটা ঠিক করে দিল। মাহির চোখ না খুলে শুধু একটা শান্তির দীর্ঘশ্বাস ফেললো। বাতাসের ভিতরে আবার নীরবতা ফিরে এলো। ইঞ্জিনের গর্জন শুরু হলো। সকাল সকাল টার্মিনালে পৌঁছে বাসের দরজা খোলার সাথে সাথে বাইরের কোলাহল শোনা গেল। সারা রাতের সেই হাড়ভাঙা খাটুনি আর উত্তেজনার পর তার শরীর এখন সীসার মতো ভারী হয়ে আছে। সে আয়নার দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, উঠি, চলে এসেছি। আয়না মাথা নাড়ল। সে তার দুটো ব্যাগটা কাঁধে নিয়ে আগে নামলো। পেছনে মাহির। বাস থেকে নিচে পা রাখতেই যান্ত্রিক শহর তাদের অভ্যর্থনা জানালো। বাসের হেল্পার ততক্ষণে বাসের নিচে স্টোরেজ থেকে তাদের লাগেজগুলো বের করে রাস্তায় নামিয়ে রেখেছে। মাহির তার ট্রাভেল ব্যাগ আর আয়নার বড় সুটকেসটা টেনে একপাশে নিল। মাহির যখন লাগেজ টানছিল, আয়না খেয়াল করলো মাহিরের কায়িক কায়িক শ্রম কমানোর জন্য সাহায্য করতে এগিয়ে আসতেই মহাপুরুষ বিনা বাক্যে তাকে ইশারায় থামিয়ে দিল। টার্মিনাল চারিদিকে সিএনজি আর রিকশা চালকদের শোরগোল। মাহির আয়নাকে ভিড় থেকে আড়াল করে একপাশে সরিয়ে নিয়ে গেল।
সে একটা কালি সিএনজিকে হাত ইশারায় করলো। সিএনজিওয়ালা কাছে আসতে মাহির গন্তব্য জানালো। দরদাম ঠিক হওয়ার পর মাহির নিচু হয়ে লাগেজগুলো সিএনজির ভিতরে পেছনের দিকে সাবধানে ঢুকিয়ে দিল। একটু বড় একটা বড় সুটকেস আর ব্যাগ রাখার পর ভিতরের জায়গাটা বেশ ছোট হয়ে গেল। বসো, মাহির আয়নাকে ভিতরে যাওয়ার জন্য জায়গা করে দিয়ে বলল। আয়না সিএনজির ভিতরে গিয়ে বসলো। মাহির যখন তার পাশে বসলো, সিএনজির সেই খাঁচার মতো ঘেরা জায়গাটুকুতে তাদের দূরত্ব আবার কমে এলো। সিএনজি চালক মিটার চালু করতেই বড় শব্দে ধোঁয়া ছেড়ে সিএনজি বাস টার্মিনাল জটলা কাটিয়ে মূল রাস্তায় উঠে এলো। সকালে সকলের মিটে রোদ সিএনজির গ্রিলের ফাঁক দিয়ে আয়নার মুখ এসে পড়ল। সে জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইল। শহরের ব্যস্ত রাস্তা, ফ্লাইওভার আর মানুষের ভিড় দেখে তার মনে হলো নিশিকালে অন্যরকম গ্রামটা যেন অন্য কোনো জন্মের গল্প। বায়ু দূষণের প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় না। অযথাই এত শব্দ দূষণ যে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। তারপরেও মানুষের শহর এত পছন্দ কেন? মাহির পকেট থেকে তার ফোনটা বের করলো। ফোনটা সারা রাত বন্ধ ছিল। অন করতে টুং টাং শব্দে মেসেজ আর মিসড কলের নোটিফিকেশন আসতে শুরু করলো। মাহিরের চেহারায় আবার সেই দুশ্চিন্তার রেখা ফুটে উঠলো। সে স্ক্রিনের দিকে তাকিয়ে আর চোখে একবার আয়নার দিকে দেখলো, তারপর আবার জানালার বাইরের দিকে তাকালো। সিএনজি যখন গলিটায় ঢুকলো, আয়না বাইরে তাকিয়েছিল। শহরের এই অংশটা খুব অভিজাত নয়, তবে মানুষের পদচারণাই মুখর। দুপাশের মাঝারি দোতলার উচ্চতার দালান, নিচতলায় ছোট ছোট দোকান, কোথাও লন্ড্রি, ফার্মেসি, কোথাও দর্জি বাড়ি বা মুদির দোকান। রাস্তার ধারে চায়ের দোকানে ধোঁয়া উঠছে, আর একপাশে একজন সবজি বিক্রেতা ভ্যান নিয়ে ডাক পাড়ছে। নিশিকালিতে রাস্তা মানেই ছিল জনমানবহীন মেঠো পথ, আর এখানে প্রতি কদমে মানুষ হার শব্দ। সিএনজিটা একটা তিনতলা বাড়ির সামনে এসে থামলো। আয়না গাড়ি দেখে নেমে প্রথমে বাড়িটার দিকে ভালো করে তাকালো। বাড়িটা বেশ পুরনো। দেওয়ালের দেওয়ালের গিরি রংটা রোদে পুড়ে ফ্যাকাশে হয়ে গেছে। কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। জানালার লোহার গ্রিলগুলো মরচে ধরেছে। কোনো জাঁকজমক নেই, তবে একটা শক্তপোক্ত ভাব আছে। বাড়ির গেটটা ভারী লোহার তৈরি। নাম ফলকে লেখা আহমেদ নিবাস। মাহির ড্রাইভারকে ভাড়া মিটিয়ে লাগেজগুলো নামালো। সুটকেসটা চাকার উপর ভর করে দিয়ে টেনে নিয়ে সে বলল, চলো ভিতরে যাওয়া যাক। সিঁড়িটা সিঁড়িঘরটা কিছুটা অন্ধকার আর কোমর। দেওয়ালের একপাশে বিদ্যুৎ অনেকগুলো তার জমাট পাকিয়ে আছে। নিচতলায় বন্ধ দরজাগুলো আড়াল থেকে প্রেসার কুকারের সিটি বাজার আওয়াজ আসছিল। মাহির বলল, নিচতলা ও নিচতলার এই পাশে ভাড়াটিয়া থাকে। নিচতলায় এই পাশে ভাড়াটিয়া থাকে। দ্বিতীয় তলায় উঠে মাহির একটা বাড়ি খাটের উপর দরজার সামনে দাঁড়ালো। কলিং বেল ঝাঁপ দেওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে দ্রুত দ্রুত কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। দরজাটা একটা ঝটকায় খুলে গেল। সামনে দাঁড়িয়ে 16 বা 17 বছরের একটা মেয়ে। তার পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, চুলগুলো পেছনে আলগা করে বাঁধা। মেয়েটির মুখে দুষ্টুমি আর চপলতা। সে মাহিরকে দেখা মাত্র প্রায় চিৎকার করে উঠল, আরে মাহির ভাইয়া, তুমি তুমি তো জ্যান্ত আছো দেখি। দাদি তো সারা রাত তোমার টেনশনে পুরা ভারী মাথায় চলেছে। গতকাল সকালেই না আসবার কথা, কেন দেরি হলো? আর কোথাও ঘুরতে গেছিলে? তোমরা সবাই কত কত জায়গায় ঘুরো, আমাকে কোথাও নিয়ে যাও না। আম্মু তো আমাকে বন্ধুদের সাথেও যেতে দেয় না। আচ্ছা ভাইয়া, ফোনটা আবার কেন অফ ছিল তোমার? মেয়েটি কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল, যেন তার কথার ঢালি সাইজই রাখা ছিল। মাহির কিছুটা ক্লান্ত হাসি হাসলো। মেয়েটি যখন তার আরো কিছু বলতে যাচ্ছিল, তখন তার নজরে পড়ল মাহিরের পিছনে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা আয়নার উপর।
মুহূর্তে মেয়েটির হাসি মুখটা থমকে গেল। তার কথাগুলো মাঝপথে আটকে চোখের মনি দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। সে একবার আয়নার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত দেখলো, তারপর অবিশ্বাসের দৃষ্টিতে মাহিরের দিকে তাকালো। আয়না তখন মাথা উঁচু করে তার দিকে তাকায়। গোলাপি গোলাপি শাড়ির আঁচলটা টেনে তার অপর খাদে পরিপাটি করে রেখেছে। সে বুঝতে পারছিল মেয়েটির এই স্তব্ধতা তাকে দেখেই। মেয়েটি এক কদম পিছিয়ে গিয়ে তুতলামি করে জিজ্ঞাসা করলো, ভাইয়া, ইনি কে? মানে, তোমার তো একা আসার কথা ছিল, এই আপু আবার এখানে কেন? মাহির শান্ত গলায় বলল, ভেতরে ঢুকতে দে মিনি, অনেক লম্বা জার্নি করে এসেছি। মিনি দরজার পাশ থেকে সরছে না। সে এখনো বড় বড় চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। মিনির মনে হচ্ছিল সে কোনো সিরিয়ালের দৃশ্য দেখছে। গ্রামে বউ দিয়ে ফেরা বেড়াতে গিয়ে বউ দিয়ে ফেরা সেখানে কমন প্লট। তাহলে এই মেয়েটি কি মাহির ভাইয়ার বউ? ভাইয়া বিয়ে করে ফেলেছে? নিশিখালী থেকে মাহির ভাইয়া একা ফেরার কথা ছিল, কিন্তু সে সাথে করে একটা বউ নিয়ে এসেছে। এই খবরটা পুরো বাড়িতে যে কি পরিমাণ ভূমিকম্প ঘটবে সেটা মিনি এখনই কল্পনা করতে পারছে। মাহির আবার বলল, যা, দাদি বা বড় চাচি থাকলে একটু ডেকে নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি। মিনি চোখের রাজ্যের বিস্ময় আর সদর দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে আছে। মাহির ভাইয়া যখন তাকে রেখে আর তার মায়ের কথা মতো ভেতরে চলে গেল, তখন থেকে মিনির অস্বস্তি দ্বিগুণ হয়ে আছে। সে একবার আর চোখে সামনের মেয়েটিকে দেখছে, আবার ভিতরের কথাগুলো শোনার চেষ্টা করছে। আয়নার দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে শেষ ধাপে দাঁড়িয়ে আছে। তার ভাইয়ের কাছে বড় সুটকেসটা একপাশে পড়ে আছে। সে মিনি বা মাহিরকে একবারও ভিতরে ঢোকার জন্য তাড়া দিল না, কিংবা মিনির কাছে কোনো প্রশ্ন করল না। তার নির্লিপ্ততা মিনিকে ভাবিয়ে তুলছে। সাধারণ কেউ এমন পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যায়, কান্নাকাটি করে বা অন্তত একটু কথা বলার চেষ্টা করে। কিন্তু আয়না যেন মহাকাশ থেকে আসা কোনো শীতল সত্তা, যার কাছে এই বাড়ির অপমানজনক অপেক্ষাটার কোনো গুরুত্বই নেই। মাহির আহমেদ নিবাসের দোতলার ড্রয়িং রুমটা বেশ বড়। সেগুন কাঠের পুরোনো সোফাটায় আর একটা গ্লাস টপ সেন্টারে টেবিলে রেখে দিয়ে সাজানো। একপাশে একটা কাঠের শোকেসে দামি চীনেমাটির কাপ আর কিছু পুরনো পারিবারিক ছবি সাজানো। ড্রয়িং রুমের পাশেই ডাইনিং টেবিল, লম্বা চতুষ্ক টেবিলের মাথায় একটা চেয়ার টেনে বসে আছে মাহিরের চাচাতো ভাই রামিম। তার পরনে ট্রাউজার ও গা খালি, এক হাতে একটা চকচকে লাল আপেল। বাড়ির ভিতরে কি হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে নিজের জগতে মগ্ন। ঘুম ভেঙে যাওয়ায় বিরক্ত। সে একবার নিজের মায়ের পাথর সম কঠিন মুখ দেখে, আরেকবার বিব্রত মাহিরকে দেখে। দাদি কোন ধরে যাবে কিছু বুঝতে পারছে না। রামিম কর্মর শব্দে আপেল চিবুতে শুরু করলো। সাবিন আরা মুখ অন্ধকার করে বসেছিল। মাহির কথা শেষ করেই বললেন, খুব লেম কিন্তু। অজুহাত শোনালো মাহির। একটা অচেনা ছেলেকে ধরে বেঁধে কেউ নিজের মেয়ে বিয়ে দেয়? এমন কোনো রাজ্যের রাজপুত্র তো তুমি নও। নাকি তোমার প্ল্যান ছিল এটা? মেয়েটার সাথে তোমার অ্যাফেয়ার কতদিনের? মাহির ঠান্ডা স্বরে বলল, এরকম কিছুই না চাচ্ছি। আপনি আমাকে অবিশ্বাস করে ভুল করছেন। আর কোনো কথা বলতে হবে না মাহির। আম্মা, আপনি এখন কি বলবেন? সাহারা বানু আমতা আমতা করে বললেন, বড় বউ, আমি তো কিছু বুঝতেছি না। পোলাডা কি বলতেছে শোনো। না বুঝার কিছু নাই তো আম্মা, এইসব বানোয়াট কথা বিশ্বাস করতে বলছেন আপনি? মাহির বলল, ওকে আগে ভিতরে আনার ব্যবস্থা করি, এরপর আলাপ করতে পারবো আমরা। সেটাও কি এখন তুমি ঠিক করে দিবা নাকি? এই মেয়েরা নাম বংশ কিছু ঠিক আছে,
যাকে তাকে গড়ে তুলবো এখন আমি? ওর অবশ্যই নিজস্ব পরিচয় আছে চাচি। আপাতত আমার পরিচয় কি যথেষ্ট না? তুমি কিন্তু শুরু থেকে ওর ওর ফেভারে গিয়ে অনেক কথা বলছো মাহির। জোর করে বিয়ে দেওয়া হলে এরকম হয়? তোমার ক্রোধ রাগ কোথায় গেল? আসলে আসলে সবকিছুতেই তোমার মত ছিল। ওই বাড়িতে একটা অহেতুক ঝামেলা সৃষ্টি করার জন্য তুমি এমনটা করলে। চাকরি পেয়েই প্রেমের বিয়ে করতে চাও, আগে বললেই পারতে। তোমার বদলে আজ অন্য কেউ হলে তোমার দাদি এতক্ষণে 10 জনকে ডেকে বিচার সভা বসাতেন। সাহেরা বানু কথার উত্তর করলেন না। বয়স্কদের নিজের হাতে গড়া সংসারের মাঝে মাঝে বধির হতে হয়। তিনি নরম স্বরে বললেন, বড় বৌমা, তোমার কথার ওজন আছে, কিন্তু এত এত বেলা ধরে জোয়ান মেয়ে মায়েরা জোয়ান মেয়ে বাইরে দাঁড়া করায় রাখলে মান সম্মান কিছু থাকবো কিছু? কানা ঘষা হইব না? তোমারও তো ফুলা মাইয়া বিয়া দেওয়ান লাগবো। সবশেষে আমার আমার ঘরে বিপদটা আসে, আমার বাচ্চাগুলোর উপর দিয়ে যায় সব সময়। তুমি বড় বউ, ধৈর্য ধরো মা। যাও একটু বরণ করে ঘর তোলো। সারা জীবন খালি ধৈর্য ধরে গেলাম, সহ্য করে গেলাম আপনার কথায়। আমি কোনো বারণ করতে পারবো না। বেয়াদবি নিয়েন না আম্মা। শারমিনারা আসলেই মাহিরের নববধূকে বরণ করলেন না। নিজের ঘরে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। রামিম নাটকের সমাপ্তির সাথে সাথে উঠে গেল। ঘরে গিয়ে PS5-এ গেম খেলবে। নতুন ভাবি পরে দেখলেও চলবে। সাহেরা বানু নিজেই মুখ অন্ধকার করে আয়নাকে বরণ করলেন। নাত বউ তার মোটেই পছন্দ হয়নি। তার সব নাতিগুলোর মধ্যে মাহিরের সবচেয়ে রূপবান। গোরকান্তি ছেলেটার আচার আচরণ মার্জিত, কথা শুনলে বুক ভরে যায়। পড়াশোনায় ভালো, কোনো নেশাপানি করে না, নিজে নিজে একটা চাকরি জুটিয়ে নিয়েছে। এরকম ছাদের টুকরা ছেলের জন্য অপ্সরা মেয়ে মানানসই হতো, কিন্তু ভাগ্যে পড়লো কি? নাতির কথায় পুরোপুরি বিশ্বাস করতে না পারায় সাহেরা বানুর মন খারাপ হয়ে গেল। আয়না কদমবুছি করলো। বিদ্যা মনোভাব বুঝতে তার বিন্দুমাত্র কষ্ট হলো না। সে তার অদ্ভুত আচরণে ভ্রুক্ষেপ করলো না। এসব তার কিছু যায় আসে না। নাতবু, তুমি গড়ে গিয়ে বিশ্রাম নাও, ডাকলে আইসো, তখন তোমার সাথে পরিচিত হব। মিনি রিনরিনে স্বরে বলল, ভাবি আসো, আমি তোমাকে নিয়ে যাই। আচ্ছা ভাবি কি ওই গড়ি থাকবে? কিভাবে থাকবে? সাহেরা বানু বলল, তোমার সেসব বাবা লাগবে না। জামাই বউ মিলে বইজা নিবে। তুমি আমারে ঘরে নিয়ে আসো। মাহির দাদি রূঢ় ব্যবহারে দীর্ঘশ্বাস পেলে। অবশ্য পরিস্থিতি অনুযায়ী এর চেয়ে ভালো কিছু সে আশা করেনি। আয়নাকে বিড়বিড় করে বলল, আই অ্যাপোলাইজেস। কিছু মনে করো না। ক্ষমা চাওয়ার কিছু নেই। এরকম রিসেপশনেই বরং স্বাভাবিক। মাহির কোনো উত্তর না দিয়ে সুটকেস টেনে এগুতে থাকে। আয়না মাহিরের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে উপরে উঠে। 3 তলার শেষ মাথায় উঠতে করিডোরটা কিছুটা সরু হয়ে এসেছে। সিঁড়ি শেষ হতে সামনে সে গাঢ় খয়েরি রঙের মজবুত চিলেকোঠার দরজা। দরজার ঠিক পাশে বাম দিকে কয়েক পা এগোলে ছাদের খোলা প্রবেশপথ। সেখান থেকে সকালের মিষ্টি রোদ আর বাতাসের ঝাপটা করিডোরে এসে পড়ছে। মাহি দ্রুত পকেট থেকে চাবি বের করে তালা খুলল। দরজাটা খোলার সাথে সাথে ভিতর থেকে আসা পরিচ্ছন্ন আর শান্ত ঘ্রাণ আয়নাকে অভ্যর্থনা জানালো। আয়না ধীরে পায়ে ভিতরে পা রাখলো। মাহির দরজা একপাশে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে চাপা উত্তেজনা। সে নিঃশব্দে আয়নার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। আয়না ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা খুঁটিয়ে দেখলো। দেওয়ালগুলো হালকা ঘিরে রং ঘরটাকে বেশ উজ্জ্বল করে তুলেছে। মেঝের মোজাইক টাইলসগুলো ধুলোর পারদ জমেছে। আয়না প্রথমে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। সিঙ্গেল খাট হলেও
সিঙ্গেল খাটের সেট হলেও বেশ ভারী আর মজবুত কাঠের তৈরি। সে খুব আলতো করে খাটের ধূসর চাদরটা ওপরে হাত রাখলো। চাদরটা এতটাই টান টান করে বেজানো যে কোথাও কোনো বাজ নেই। আয়না অনুভব করলো মাহির কতটা নিভৃতে আর শৃঙ্খলার মধ্যে এখানে থেকেছে। সে জানালার পাশে রাখা রাখা পড়ার টেবিলটার দিকে এগিয়ে গেল। টেবিলের উপর রাখা এলোমেলো বইগুলোর উপর আঙ্গুল বোলালো সে। মাহিরে ছুটে এসে বইগুলো গোছাতে লাগলো। দ্রুত বের হতে গিয়ে আর ঠিক মতো গোছাতে পারেনি। আয়না মৃদু হাসে। টেবিলের একপাশে একটা ছোট টেবিল ল্যাম্প আর ডায়েরি রাখা। আয়না দেখলো টেবিলের ঠিক উপরে একটা বড় জানালা। সে জানালার পাল্লাটা আর একটু টেনে দিল। বাইরে তাকাতে দেখা যায় বিশাল খোলা ছাদ আর শহরের শহরের উঁচু নিচু দালানগুলো কুয়াশা ভেজা আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। করিডোরের করিডোরের সেই দরজা খোলা দিয়ে বাতাস আসা বাতাসটা জানালার পর্দাগুলো হালকা করে দোলাচ্ছে। আয়নার নজরগুলো এক কোণে রাখা লোহার আলমারি আর তার পাশে জায়নামাজের দিকে। সবকিছু এত পরিপাটি যে আয়নার মনে হলো সে কোনো ব্যাচেলরের শোবার ঘরে নয়, বরং অন্য কোনো ঘরে এসে দাঁড়িয়ে আছে। মাহির সুটকেসটা একপাশে দেওয়াল ঘেঁষে রাখলো। সে আয়নার কাছাকাছি এসে দাঁড়ালো। কিন- কিন্তু খুব বেশি কাছে নয়। মাহির নিচু সুরে বলল, ঘরটা খুব একটা বড় না। গরম ঠান্ডা বেশি লাগে। অনেক কিছুই আপডেটেড না, তবে এখানে কেউ সচরাচর আসে না। আয়না মাহিরের দিকে ফিরে তাকালো। নিরিবিলি থাকতে পারার কথা প্রথমবারের মতো তাকে এক ধরনের মানসিক প্রশান্তি দিল। আয়না আবার জানালার বাইরে তাকালো। সকালের উজ্জ্বল রোদ এখন ছাদে আছড়ে পড়ছে। এখানে আজ থেকে তার দাম্পত্য জীবনের শুরু হবে। আয়না তার সুটকেস খুলে একটা আকাশি রঙের সুতি শাড়ি আর তোয়ালে বের করে নিল। মাহির আলমারির পাশে দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করছিল। ইতস্তত ভঙ্গিতে আয়নাকেও দেখে নিল সে। আলমারি চট করে অর্ধেক খালি করে দিয়েছে সে আয়নার জন্য। এখন তার কাপড়গুলো বেয়ারিশ ঘুরছে। নতুন কিছুর বন্দোবস্ত করতেই হবে। আয়না তার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আমি একটু গোসল করে নিতাম। বাথরুমটা কোন দিকে? মাহির কিছুটা ইতস্তত করে দরজার দিকে ইশারা করলো। গলা ঝাড়ে দিয়ে বলল, করিডোর দিয়ে কয়েক কয়েক পা গেলে বাম দিকে বাথরুম। তবে সকালের পানিটা খুব একটা ঠান্ডা হবে। আমি নিচে থেকে এক বালতি গরম পানি নিয়ে আসি। আয়না একটু থামলো। নিচতলায় শারমিন আর সে কাঠের চেহারা নিচতলায় শারমিন আর সে কটুর চেহারা আর দাদির আপ্যায়নের অভাব সে ভুলেনি। সে চাইল না তার জন্য মাহির আবার নিচে গিয়ে কারো কথা শুনতে হোক। সে মাথা নেড়ে বলল, তার দরকার নেই। আমি এই ঠান্ডা পানিতেই অভ্যস্ত। এখানে এনে দেই, ঠান্ডা লেগে যেতে পারে। প্রয়োজন হলে আমি নিচে থেকে চেয়ে নিয়ে তোমার প্রয়োজন হলে আমি নিজে নিজে থেকে চেয়ে নিয়ে আসবো তোমার কাছে। মাহির কয়েক পলক তাকায় তার দিকে। আসলে মোটেও বিশ্বাস করতে পারছে না। করে নাও, মিলিয়ে দেখো না হয়। মাহির আর জোর করলো না। সে দরজা খুলে দরজা খুলে নিজে করিডোরে গিয়ে দাঁড়ালো। আয়না বাথরুমে ঢুকে যাওয়ার পর সে ছাদের রেলিং ধরে কিছুক্ষণ বাইরে থেকে তাকিয়ে রইল। তারপর সে নিচতলায় নেমে গেল। 20-15 মিনিট পর আয়না আবার চিলেকোঠা ঘরের চিলেকোঠা ঘরের ভিতরে ফিরে এলো। তার ভেজা চুলগুলো ফিটের ওপর ছড়ানো। তোয়ালে দিয়ে সে মাথা মুছতে মুছতে দেখলো মাহির বাইরে মাহির বাইরে থেকে এরই মধ্যে ঘরে ফিরে এসেছে। সে তার পড়ার টেবিলটা পরিষ্কার করে সেখানে দুটো প্লেট আর মগ সাজিয়ে রেখেছে। ঘরের ভেতর ভাজা পরোটা আর করলা কড়া লিকারের ছায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। মাহির আয়নাকে দেখে একটু সরে দাঁড়ালো। সে টেবিলের দিকে ইশারা করে বলল, নিচে গিয়েছিলাম, মিনি নাস্তা নিয়ে গেল। আমাদের আর নিচে যেতে হবে না, আমরা এখানেই খেয়ে নেই। আয়না দেখলো টেবিলের উপর ধোয়া ওঠা চা, ডাল ভাজি আর দুটো পরোটা। সে তোয়ালেটা ঘরের একপাশে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে টেবিলের সামনে এসে বসলো। গোসলের পর তার শরীরের ক্লান্তিটা কিছুটা কমেছে। সে জানালার পাল্লাটা আর একটু খুলে দিল। করিডোর দিয়ে আসা বাতাসটা
ভেজা চুলের ঘ্রাণ নিয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ছে। মাহির কিছুটা নড়েচড়ে বসলো। মাহির একটা চায়ের মগ হাতে নিয়ে আয়নার দিকে উল্টো হয়ে বসলো। সে সরাসরি আয়নার দিকে না তাকিয়ে চায়ের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে কিনা খেয়ে দেখো তো, মিনি বানিয়েছে। আয়না চায়ের কাপে চুমুক দিয়ে দেখলো চিনি বেশ কড়া। সে মৃদু হেসে বলল, ঠিক আছে। পুরো ঘরে এখন শুধু চায়ের মগের ধোঁয়া আর জানালার বাইরে থেকে আসা শহরের ব্যস্ত কোলাহল। নিচতলার সেই অপমানজনক অভ্যর্থনার পর এই শান্ত পরিবেশে বসে নাস্তা করাটা আয়নার কাছে অনেক বেশি স্বস্তির মনে হলো। মাহিরও খুব একটা কথা বলছিল না, তবে তার উপস্থিতিতে এক ধরনের নিঃশব্দ দায়িত্ববোধ ছিল। নাস্তা শেষ করে মাহির মগটা টেবিলের উপর রাখলো। সে জানালার বাইরে তাকিয়ে খুব নিচু সুরে বলল, এখন একটু ঘুমিয়ে নিতে পারো আয়না? বাসে সারা রাত তোমার একদম ভালো ঘুম হয়নি। আয়না ঠিকমতো মাহিরের সাধারণ কথা শুনতে পেল না। তার মাথায় চলছে অন্য জটিল হিসাব। সবকিছু ঠিক থাকলে আজ তাদের বাসর রাত। এ কয়েকদিন এ কয়েকদিন এ কয়েকদিন এক বিছানায় তেমন থাকা হয়নি আর না পরিস্থিতির অনুকূলে ছিল। তবে এখন তারা মাহিরের নিজের আবাসে। এতদিন মাহিরের সেদিকে ইঙ্গিত না দিলেও আজ রাত আর টলানো যাবে না। মাহির তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো, কিছু লাগবে? আয়নার কান গরম হয়ে এলো। সে দ্রুত মাথা নেড়ে বলল, না তেমন কিছু ভাবছি না। এরপর, এরকম লাল দেখাচ্ছে কেন? জ্বর এলো নাকি আবার? মাহির হুট করে কপালে হাত রাখলো। হাতের দুপিঠ কপালে ছুঁয়ে বলল, না তেমন গরম না। আমি আমি তাও ওষুধ এনে রাখি, আর কিছু লাগলে বলবে। আমাকে কিছু জানাতে হবে জানাতে হবে আয়না। আমাকে কিন্তু জানাতে হবে আয়না, আমি মোটেও অন্তর্যামী নয়। তাকে চলে যেতে দেখে তাকিয়ে তাকিয়ে তাকে আয়না অপ্রত্যাশিত বিচিত্র অনুভূতির চক্রে পড়ে যায় সে। আয়না আলমারিতে নিজের কাপড় রাখতে বেশ সময় লাগলো। মাহির তাকে সেখানের অর্ধেকের চেয়ে বেশি জায়গা ছেড়ে দিয়েছে, তাও আয়নার সব সুটকেস খালি হয়নি। এই আলমারিতে মাহিরের সব জামা কাপড় ইবা কিভাবে এঁটেছে তাও এক বিস্ময়কর ব্যাপার। ঘরটায় আসবাবপত্র একদম সীমিত। একটা এয়ারড্রপ বা বড় আলমারি ছাড়া কিছুতেই সুটকেস খালি হবে না। কিছু কাপড় ওখানেই রাখতে হবে। আয়নার তাতে অসুবিধা নেই, সে এভাবে সাজিয়ে রাখলো। মাহির ঔষধ এনে কিছুক্ষণ তার আশপাশে গুড়গুড় করতে করতে নিচে চলে গেছে। সারা জীবন কাটিয়ে দেওয়া খোলামেলা ঘরটা তার কাছে আজ হুট করে বেশ সংকীর্ণ মনে হচ্ছে। তার কারণ কি? তবে এই বিশেষ নারীর উপস্থিতি? এত সব মাহির ভাবতে পারেনি। তার আগে নিচ থেকে জরুরি তলব এসেছে। নিশ্চয়ই বড় চাচা বাড়িতে ফিরে এসে সব জানতে পেরেছে। মাহির জানে বড় চাচা তাকে কি বলতে পারে। মনসুর আলম ভদ্রলোকটি খুবই নরম প্রকৃতির, নির্ঝঞ্ঝাট মানুষ। রব্বুল আলামিনের ইচ্ছায় সম্পূর্ণ বিপরীতমুখী সম্পর্ক ও সমস্যা জর্জরিত হয়ে সারা জীবন কাটিয়ে দিতে হয়েছে তাকে। অন্যদিকে স্বাধীনতায় হস্তক্ষেপ করতে মনসুর আলম স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাও মাহিরকে কড়া সুরে বললেন, আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড মাহির। এসব তোকে মানায়? কাউকে পছন্দ করে রাখলে বলতে পারতি, অ্যাটলিস্ট আমাকে বলতি। এভাবে ইডিয়েটের মতো হুট করে বিয়ে করে বউ এনে হাজির করা তোর সাথে যায়? ভাই বোনরা কি শিখবে? মাহির মনে মনে প্রমোদ গুনল। সে পুরো ঘটনা বড় চাচাকে আবার শোনালো। মনসুর আলম নড়েচড়ে বসলেন। অযথা এত বিস্তারিত গল্প বানিয়ে বলার মতো ছেলে মাহির না সে। এ তো খুবই ড্রামাটিক ব্যাপার স্যাপার বাপ। আমার লাইফে কবে আমার লাইফ কবে সরল ছিল? তাও ঠিক। জীবন অনেক সময় করণ জোহান মুভির চেয়েও বেশি নাটকীয় হয়। এখন কি করবে ভেবেছিস? আমার পরিস্থিতি আমার পরিচিত উকিল বাড়িতে নিয়ে এসেছি, যেহেতু সংসার করব বলেই এনেছি। পরিস্থিতি যাই হোক না কেন, তিনি আমার স্ত্রী, আমার দায়িত্ব। কি বলছিস? মেয়েটা তো তেমন এডুকেটেড নাও, অথচ তোর তোর কি চমৎকার সব রেজাল্ট। কেরিয়ার মাত্র শুরু করলি, এরকম গ্যাপ নিয়ে মানসিকতা
না মিললে কিন্তু মহাবিপদ। দীর্ঘমেয়াদে এমন সংসার গলায় আটকায় পরিণত হয়। আমি কথা দিয়েছি চাচা, নিজের মুখের কথা মান না রাখলে নিজের সাথে আজীবন চোখ মেলাতে পারবো না। আইরিন জাহান সরকার ভবিষ্যতে আমার গলার মালা হবে নাকি কাটা হবে জানি না, কিন্তু আমার পরিচয় থাকবে এটা নিশ্চিত। মনসুর আলম গলা কাকারে দিয়ে বললেন, না জানি না বাপ, বাড়ির মহিলারা কেউই তো খুশি না। ওদের পক্ষে অনেকই যুক্তি আছে, তুই তাহলে ওকে ভালো মতো সবার মন জুগিয়ে চলার কথা বলে দে। এই বাড়িতে থাকতে হলে তো ওর কোনো বিকল্প নেই, ইভেন ফর মি। হা 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 হা। মাহিরের হাসি পেল না। বড় চাচার সামনে এসে যতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছে, মনে ঠিক ততটাই দুটনায় আছে। এই বাড়িতে বাড়ির মানুষগুলোকে নিয়ে তাদের দাম্পত্যের আদৌ কি ভবিষ্যৎ আছে? মিনি চোখ বড় বড় করে বলল, এটা কি? আয়না বিছানার নতুন চাদর বিছিয়ে বলল, আমার রেডিও। এ তো অনেক পুরনো, চেনাই যায় না। এটা দিয়ে তুমি গান শোনো বাপি? ফোনেই তো শোনা যায়। আমার এটাই পছন্দ। নবটা ঘোরাও তো। মিনি আয়নার কথা মতো করতেই পুরোনো দিনের উত্তম কুমার সুচিত্রা সেনের গান বেজে উঠল। আয়না আয়না গুনগুন করতে করতে ঘরটা পরিষ্কার করতে লাগলো। তুমি গান গাও ভাবি? উফ, গলায় জড়তা আছে, মোটেও সুরেলা কণ্ঠ নয়। কে বলেছে এমনটা? সবাই বলেছে। হায় খোদা, মুখের উপর তাও তুমি গাও। নিজের ইচ্ছে হলে গুনগুন করি, সবারটা ধরতে যাবে কে? মিনি নতুন বাবির পরিপাটি কাজ দেখে তার আরো কিছুক্ষণ গল্প করতে খুব ইচ্ছে হয়, কিন্তু মা যদি জানতে পারে তাহলে আর তাকে আস্ত রাখবে না। এত রাগ হতে এত রাগ হতে মাকে কখনোই দেখিনি মিনি। এবার তো কেউ তার সামনে কোনো কথা বলার সাহসও পাচ্ছে না। নতুন বাবির নিচে নামাও নিষেধ। মিনির মায়া লাগে। প্রেম করলো কি এত বড় দোষ হয় নাকি? মিনির সাথে যদি তার শ্বশুর বাড়িতে এমন হয় তবে সে তো দুঃখেই মরে যাবে। মাহির ভাইয়া আবার গেল কোথায়? আমাকে বলে যায়নি। সত্যি? মিথ্যে বলার প্রয়োজন দেখছি না তো। মিনি খুব ইতস্তত করে বলল, একটা কথা বলি, রাগ করবে না তো? করার মতো হলে করব, আগে থেকে কিছু বলতে পারছি না, তাহলে বলবো না। ঠিক আছে। আচ্ছা শোনো শোনো, তোমরা সত্যি একে অপরকে আগে থেকে চিনতে না? বলো না আমাকে, আমি কাউকে বলবো না, প্রমিস। চিনতাম না আগে থেকে? তবে পছন্দ করতে না? না বাবা, না, করতাম না। মিনি ভেবে বলল, এখন? এখন করো? আয়না থমকে বলল, না। মিনি বিরক্ত হয়ে বলল, ইউ আর টিজিং মি? এটা কোনো কথা? কেন করবে না? মাহির ভাইয়া ইজ দ্য জেন্টেলম্যান। মাহির ভাই ইজ আ জেন্টেলম্যান। তাই বুঝি? অবশ্যই। তুমি খুবই লাকি। আয়না রেডিওর ভলিউম বাড়িয়ে দিয়ে বলল, তা দেখা যাবে। পায়ে ঘন করে আলতা দেওয়ার আয়নার ছোটবেলার স্বভাব। বালিকা বয়সে সে আলতা দিয়ে হাতে পায়ে বিভিন্ন নকশা রাঙিয়ে মিষ্টি সুরে বলল, আমি কোনো কাজ করতে পারবো না দাদি, আলতা পড়েছি তো। তখন তার দাদি রেখে কেকিয়ে উঠতেন, দুধে ফুটে আলতার সৌন্দর্য দুধে ফুটে। শুভ্র ধনুর ত্বকে আবিরের মতো গাঢ় লাল কেমন সুন্দর জ্বলজ্বল করে, মেয়ের রূপ কয়েক গুণ বাড়িয়ে দেয়। আয়না কি তেমন রূপবতী নাকি? তার কি দরকার এসব করার? তিনি কটাক্ষ করে বলতেন, এ, ফুল বিবি সেজে বইসা আছে আলতা পইরা, কেমন বিচ্ছিরি লাগতেছে ছে। এক সময় গিয়ে আয়না সেসব কথা মোটেও গায়ে মাখতো না। তার সুন্দর লাগে, তাতেই হবে। তাই মাহিরকে পলকহীন চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে খুব বিচলিত হলো না। তবুর হাতটা কাঁপলো সামান্য। দক্ষ কারো কাজ কিছুটা হোঁচট খেলো। মাহির হঠাৎ বিড়বিড় করে বলল, মাটির পুতুল। আয়না গম্ভীর স্বরে বলল, কি বললে? না কিছু না, মাত্রই তো শুনলাম আমি। তোমার জন্য আমার ফোকাস নষ্ট হলো। মাহির এবার বেশ থতমত হয়ে গেল। নিজের ভুল নিজের ভুল ডাকতে তাড়াতাড়ি আমতা আমতা করে বলল, না মানে ছোটবেলায় মেলায় যেতাম না, সেখানে একবার দেখেছিলাম আর কি।
রোদে পোড়া উজ্জ্বল তামাটে রঙের মাটির টেপা পুতুলগুলো সারি সারি সাজানো থাকতো। আগুনের তুপে পোড়া সেই সোনা সোনা ঝরা রং আর গায়ের গায়ের লাল রঙের নিখুঁত আলপনা। মানে হঠাৎ করে তোমার এই পায়ের আলতা পরা দেখে হুট করে ওই মেলার কথা মনে পড়ে গেল। ঠিক তেমনি, মানে একদম অমন অদ্ভুত একটা মায়া লেগে থাকতো পুতুলগুলোর গায়ে, অন্য কিছু না কিন্তু। আয়না মাথা নিচু করলো, চুল দিয়ে তার আরক্ত মুখ দেখে গেল। খানিকটা আলতা পরে সব একাকার হলো। আয়না রুষ্ট হয়ে বলল, সব তোমার জন্য। হতভম্ব মাহির বলল, আমি কি করলাম? ডিস্ট্রিক্ট কত দূরে দাঁড়িয়ে আছে আমি, কথাও তো বলছি না। দিস ইজ আনফেয়ার। কোথায় দূরে? আর এসব আলতা পরা পুতুল, মায়া, এসব বলতে গেলে কেন? দেখো আমার সব আলতা পড়ে গেল। মাহির দীর্ঘশ্বাস ফেলে বলল, জি, আমার অপরাধ হয়েছে। এসো হাত ধরে, এসো হাত ধরে উঠে উঠে এসো। মাহির আয়নার দিকে আয়না মাহিরের দিকে হাতের দিকে তাকিয়ে রইল অতিরিক্ত করে লোকটা। সে হাত তো ধরলই না, প্রায় দৌড়ে ছাদে পেরিয়ে ঘুরে ঢুকলো। মাহির তাকিয়ে রইল তার ফেলে ফেলে যাওয়া অরুণাভ পদচিহ্নের দিকে। মিনিকে অবাক করে দিয়ে সন্ধ্যার দিকে আয়না নিচে নামলো। মিনির হাতে তখন আশাপূর্ণ দেবীর প্রথম স্মৃতি প্রতিষিক্ত প্রতিশ্রুতি। সে বই রেখে আয়নার দিকে এগিয়ে গেল। ফিস ফিস করে বলল, ভাবি, তুমি নেমে এলে কেন? আয়না শান্ত সুরে বলল, চা খাবো। এরপর কোনো স্টোভ বা হিটার থাকলে উপরে কোনো স্টোভ বা হিটার থাকলে আসতে হতো না। মিনি বলল, আমি ভালো চা বানাতে পারি জানো, মশলা চা। দাঁড়াও, চুলোও চুলোয় পানি বসাই। আয়না বুঝতে পারলো এই মেয়েটার মুখে কোনো জড়তা নেই, যে কোনো টপিকের কথায় জুড়ি তৈরি করে তাকে। প্রথম দিকে চিলেকোঠায় কিছুক্ষণ গুড়গুড় করতে করতে কথা কই ফুটছিল। আয়নার কথার পিঠে স্বভাবসুলভ অল্প কথায় সে মোটেও দমে না, বরং উৎসাহ নিয়ে ভাব জমানোটার চেষ্টা করে থাকে। আয়নার দপদপে পরিষ্কার রান্নাঘরটা দরজায় দাঁড়িয়ে তার কাজ দেখে। মিনি বলে, জিনিসপত্র ওলটপালট হলে মা যে কি রাগ করে, রান্নাঘরের সব তার পাই টু পাই হিসেবের, এদিক সেদিক হলেই টের পেয়ে যায়। আয়না বলল, বেশ ইন্টারেস্টিং তো। সত্যি বললাম, মানলাম। মিনি এক কাপ চা আয়নাকে দেয়, তারপর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আয়না চমক দিয়ে বলল, আসলেই ভালো হয়েছে। এই চাটা তুমি তুমি বুড়ির ঘরে দিয়ে আসো না। আমার বান্ধবী ফোন দিচ্ছে, নিশ্চয়ই ওর হতচ্ছাড়া বয়ফ্রেন্ডটা কোনো অকাজ করেছে। আয়না নিঃশ্বাস ফেলে বলে, দাও দিয়ে আসি। সাহেরা বানু বিছানার উপর জায়নামাজ বিছিয়ে তবজি গুনছিলেন। আয়না ছায়া নিয়ে ঢুকতে তিনি বাঁকা চোখে তাকালেন। তার মনঃক্ষুণ্ণ ভাব এখনো দূর হয়নি। এই পর্যন্ত মাহির একবারও তার ঘরে আসে নাই। বড় বউ চুটপাট দেখাচ্ছে। তিনি তবজি রেখে বলল, তোমাকে কামকাজ দিল আবার কে? তুমি উপরে থাকো, ঘোরাফেরা করো, আরাম করো, পাকঘরে যাইতে হইব না। আয়না স্পষ্ট স্বরে বলল, আমি রান্না করে যাইনি তো। মিনারা চা ধরিয়ে দিয়ে বলল, নিয়ে আসতে, তার জন্য কাজ, তার অন্য কাজ আছে। সাহেরা বানু স্বর রুড়ো স্বরে বললেন, মিনি বাদরটা আবার কাম কি? সারাদিন মোবাইলে হা হা হি হি করে বেড়ায়, ফাজিলের ফাজিল। আয়না চা এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখুন তো চিনি ঠিক আছে? সাহেরা বানু চা মুখে দিয়ে বললেন, কই চিনি দিছে, মিষ্টি হয় নাই। আপনার ডায়াবেটিস তো বেশি শুনলাম, তাই হয়তো কম দিয়েছে। সব মাতব্বর আমার ঘরে এসে হাজির হয়েছে। যাও তো নাতবো, তুমি যাও। আয়না দরজা বিরিয়ে বিজিয়ে চলে এলো। সে পুরো দোতলায় একবার চোখ বুলালো, তেমন সারা শব্দ নেই। ছিমছাম। বড় চাচা ও চাচি নিজেদের ঘরে দরজা বন্ধ করে রেখেছেন। মিনি কোলে বান্ধবীদের সাথে গল্প করছে।
আর ছেলেটা একদম ঘর থেকে বের হয়নি। আয়না উপরে মাহিরের ঘরে উঠে কিছুক্ষণ কুলসুম বেগমের সাথে কথা বলল। তিনি ইতিমধ্যে মেয়েকে 4 বার কল দিয়েছে, দুশ্চিন্তায় বুক হাঁসফাঁস করছে। আয়নাকে পেয়ে টক পই পই করে বাধ্য হয়ে বলার বাধ্য হয়ে চলার কথা বুঝিয়ে দিলেন। আয়না ভাই বোনের সাথে অল্প করে কথা বলল, সবার খোঁজ খবর নিল। খুব আশ্চর্যের ব্যাপার হলো, তারা নিশিখালীর জন্য খারাপ লাগছে, সামান্য হলেও লাগছে। এই বিশাল কনক্রিটের দেওয়াল মোটেই স্বস্তি দিচ্ছে না। অস্বস্তি হওয়ার আরো অনেক কারণ আছে। এই অনিশ্চিত জীবনযাপনের মধ্যে একটা ঘটনা তাকে মনে মনে ততস্থ করে রেখেছে। যতই সে মানসিকভাবে প্রস্তুতি নেয়, ততই ব্যাপারটা পিছুতে থাকে। বিয়ে হওয়ার পর থেকে বেশ কয়েকটা রাত পার হয়ে গেছে। পরিস্থিতির চাপে হোক বা নিশিকিলির সে চরম অনিশ্চয়তার কারণে তারা দুজন এখন বিছানা ভাগ করলেও তাদের মধ্যে এক অদৃশ্য কাচের দেওয়াল রয়ে গেছে। স্বামী হিসেবে মাহির এখনো পর্যন্ত শারীরিক ঘনিষ্ঠতার কোনো ইঙ্গিত বা ন্যূনতম কোনো তাগিদ দেখায়নি। আয়নার মাথায় বিয়ে নিয়ে সিনেমেটিক কোনো নাটকের চিন্তা কাজ করে না। সিনেমার পর্দায় দেখা সেই নবদম্পতি যারা বিয়ে করে একে অপরের না ছোঁয়ার শপথ করে আলাদা বালিশ নিয়ে যুদ্ধ করে, তাদের আচরণ আয়নার কাছে সবসময় চরম অপরিণত আর শিশুসুলভ মনে হয়েছে। আয়না অতি আবেগপ্রবণ মেয়ে নয়। শরীরকে সে এমন কোনো পবিত্র বেদিতে বসিয়ে রাখেনি যে তাতে কারো ছোঁয়া পড়লে মাথায় আকাশ ভেঙে পড়বে। সে জানে অসময়ে আর অদ্ভুত পরিস্থিতিতে তাদের বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু বিয়ে মানেই কিছু জাগতিক দায়বদ্ধতা। সে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল যে তাকে তার বৈবাহিক দায়িত্ব পালন করতে হবে। এটা এই নরবরে সম্পর্কের একটা অবিচ্ছেদ্য অংশ, আর সে তা মেনে নিতে দ্বিধাবোধ মোটেই করবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে মাহিরকে নিয়ে। মাহির এই নিয়ে নির্লিপ্ততা আর নিস্পৃহ ব্যবহার আয়নাকে এখন ততস্থ করে তুলেছে। মাহির যখন গভীর রাতে তার পাশে নিঃশব্দে শুয়ে থাকে, তখন আয়নার প্রতিটা মুহূর্ত মনে হয় এই বুঝি একটা হাত তার দিকে এগিয়ে আসবে, এই বুঝি তাকে কাছে টানবে। কিন্তু না, এরকম এরকম ভাবে কতক্ষণই বা তাকা যায়। বাকি সবকিছু তো, তার আচরণ স্বাভাবিক। মাহির মাহির কি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছে না, নাকি এর পেছনে অন্য কোনো গভীর দ্বিধা কাজ করছে? মাহির এই আনপ্রেডিক্টেবল আচরণ আয়নার কাছে এক বড় দাদা। সে বুঝতে পারছে না মাহির কি তার সম্মতির অপেক্ষা করছে, নাকি মাহির নিজেই এই সম্পর্কটাকে শুধু এক ধরনের সমাজ সেবার কাজ হিসাবে দেখছে। যদি মাহির সরাসরি কোনো দাবি করত, আয়না হয়তো সেটাকে সহজভাবে নিতে পারত। কিন্তু এই যে মাহির কোনো কোনো শব্দ না করে তাকে প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখছে, অথচ স্বামী হিসেবে ন্যূনতম কোনো দাবি তুলছে না, এই ব্যাপারটাই আয়নাকে সবচেয়ে বেশি বিচলিত করেছে। সে নিজেকে প্রস্তুত করে রাখলেও অন্য পক্ষ যখন নীরব থাকে, তখন সে নীরবতাটাই এক প্রকাণ্ড প্রশ্নের মতো তাকে তাড়া করে ফেলে। মাহির যখন ঘরে ফিরল, আয়না ততক্ষণে ঘুমানোর প্রস্তুতি নিয়েছে। মাহির বাইরে বেরিয়েছিল, তারপর দোতলায় বেশ সময় ধরে ছিল। সে ঘরে ঢুকে আয়নার কাছাকাছি এসে দাঁড়ালো না, বরং টেবিলের ওপাশে দাঁড়িয়ে ধীর গলায় বলল, নিচে দাদির প্রেশারটা একটু বেড়ে গেছে, ডাক্তার এসেছিল, বাড়ির সবাই এখন একটু টেনশনে আছে। তোমাকে হয়তো আরো কয়েকটা দিন এইভাবেই একাকী কাটাতে হবে। মিলি আসবে যদিও, তবে সে বেশ ছোট ও অবুঝ। বড় চাচি মন মেজাজ এখন একদম ভালো না, আমি জানি। এসব নিয়ে আমি লজ্জিত। তুমি একটু তুমি তুমি একটু ধৈর্য নিয়ে থেকো আয়না। আমি চেষ্টা করছি সবকিছু স্বাভাবিক করার। ঘরের অনেক কিছুই পুরনো, কাল নতুন আলমারির অর্ডার দোকানে ঠিক করে দেবে। তোমার সব কাপড় ওখানে রাখা যাবে। আর পড়ার টেবিলটা যদি তোমার জানালার পাশে সরাতে হয়, তাহলে আমায় বলো, আমি সরিয়ে দেবো, কেমন? তোমার যা প্রয়োজন আমাকে সরাসরি বলবে, প্লিজ। আয়না মাহিরের দিকে তাকালো। তার প্রতিটি শব্দের দায়িত্ব আছে, কিন্তু কোনো অধিকার নেই। মাহির কেবল জানতে চায়
তার কোনো কিছু লাগবে কিনা, সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা। মাহির একবারও তার চোখের দিকে তাকিয়ে কোনো দাবি তুলছে না, কোনো নিবিড় মুহূর্তের আবদারের সূচনা করছে না। ব্যাপারটা নিয়ে তবে কি শুধু আয়না ভাবছে? কি মহা যন্ত্রণা! তবে সেটা পুরোপুরি সত্য নয়। শান্তশিষ্ট, ন্যায়বান ও ধৈর্যের প্রতীক মাহির আহমেদ যদিও কথা বলছে খুব ধীরস্থিরভাবে, কিন্তু তার হাতের আঙ্গুলগুলো কাঠের টেবিলের উপর অকারণে নড়ছে। সে হয়তো নিজেকে একদম স্বাভাবিক দেখাতে চাচ্ছে, কিন্তু তার ভিতরে তার প্রতিটি নড়াচড়া এক ধরনের আড়ষ্টতা স্পষ্ট। রাত বাড়ার সাথে সাথে ঘরটা, বাইরের জগৎটা ল্যাম্পপোস্টের ম্লান আলোয় ভরে উঠল। মাহির আলমারির আলমারি থেকে নিজের জন্য একটি চাদর বের করে নিল। সে আয়নার দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, তুমি কি ঘুমিয়ে পড়বে? সারাদিন অনেক দখল গেছে। আয়না বলল, হ্যাঁ, শুয়ে পড়ছি আমি। আলো নিভিয়ে দিলাম। গুড নাইট। গুড নাইট। মাহির তারপরেও অন্ধকারে বেশ খানিকটা সময় অকারণে হাঁটাহাঁটি করলো, পানি খেলো পরপর কয়েক গ্লাস। ক্লান্তির সাথে আর না পেরে সে যখন কাঠের অন্য পাশে এসে শুতে গেল, তখন সে মুহূর্তের জন্য থামলো। কাটে শোয়ার পর মাহির প্রথমবার বুঝতে পারলো তার ব্যাচেলর জীবনের এই সিঙ্গেল খাটটি আসলে তাদের দুজনের জন্য খুবই ছোট। একটু নাড়াচাড়া করলে গায়ে গা লেগে যাচ্ছে। আয়না বুঝতে পারলো মাহির নিজেকে গুটিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বিছানার সীমানা এতটা সংকীর্ণ যে মাহিরের শরীরের উত্তাপ আয়না স্পষ্ট টের পাচ্ছিল। আয়না দেওয়ালের দিকে মুখ ফিরে স্থির হয়ে শুয়েছিল, কিন্তু তার ভিতরের ততষ্ট ভাবটা ফিরে এসেছে। হঠাৎ পাশ ফিরতে গিয়ে দুজনে একসাথে নড়ে উঠল, আর ঠিক সেই মুহূর্তে তারা মুখোমুখি হয়ে গেল। অন্ধকার ঘরে আয়না দেখলো মাহিরের চোখ তার খুব কাছে, তাদের নিঃশ্বাসে একে অপরের মুখে আশ্রয় পড়ছে। মাহিরের সেই শান্ত চোখের গভীর দ্বিধা আর অজানা চাঞ্চল্য আয়নার পাথরের মতো জমে গেল। মাহিরও তার জায়গায় স্থির হয়ে রইল। মাহিরের কাঁধের সাথে আয়নার কাঁধ লেগে আছে। এই স্পর্শটুকু কারো কোনো পরিকল্পিত ঘনিষ্ঠতা নয়, বরং পরিস্থিতির বাধ্যবাধকতা। মাহির খুব ধীরে নিজের নিঃশ্বাস প্রশমিত করার চেষ্টা করলো। মাহির তার থেকে যতটা সম্মানজনক দূরে থাকতে চাইছে, এই ছোট বিছানাটি তাদের ততটাই কাছাকাছি টেনে দিচ্ছে। মাহির খুব নিচু সুরে ফিসফিস করে বলল, সরি, খাটটা আসলে একটু বেশি ছোট হয়ে গেছে, তবে এটাও অর্ডার দিয়ে আসবো। সময় লাগবে যদিও, কিন্তু তাও এসবের প্রয়োজন নেই তো এখন। যা করার ধীরে ধীরে করো, কোনো তাড়া নেই। অবশ্যই, অবশ্যই। গুড নাইট। আয়না কোনো উত্তর দিতে পারলো না। তার গলার কাছে কি যেন একটা আটকে গেল। মাহির সোজা হয়ে অ্যাটেনশন পজিশনে স্তব্ধ হয়ে শুয়ে রইল। মনে হলো পুরো ঘরে শুধু তাদের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। আয়না বুঝতে পারে মাহির নিজেকে যতটা কঠিন আর উদাসীন দেখাতে চায়, তার ভেতরটা আসলে ততটাই সংবেদনশীল। আসলে কাল কাল থেকে অফিসে যেতে হবে, আর কতদিন ছুটি নিব বলো? ফোনের পর ফোন আসছে, তাই খুব ভোরে আমাকে উঠতে হবে। তবে তোমার কোনো চিন্তা নেই, আমি। মাহির, বলো। ও ঘুমাবে, তুমি তাই না? সরি, আই মিন গুড নাইট। 50 বার গুড নাইট বলা বন্ধ করো। সরি, আমি তাহলে এখন একটু। এটাও বলা বন্ধ। তুমি কি ফ্লোরে শুতে চাও? মাহির হতবাক হয়ে বলল, মানে? না, যেভাবে অর্ধেক শরীর বিছানার বাইরে রেখে শুয়ে আছো, কিছুক্ষণের মধ্যেই তোমাকে মাটিতে গড়াগড়ি করতে হবে। ফর শিওর। আরে তেমন কিছু হবে না, ডোন্ট ওয়ারি। আমি কিন্তু। আয়না তার কাঁধে হাত রেখে বলল, ঘুমাও মাহির, হ্যাভ সাম স্লিপ, ইউ ডিজার্ভ ইট। চলবে। হৃদয়ে রহপ্রিয় গল্পের তৃতীয় অংশ, রায় কথা। গল্প পড়ায় অনেক ভুলভ্রান্তি ছিল। আমি আজকে গুম গুম ভাব নিয়ে ভয়েস দিয়েছি, তো গল্প অনেক ভুল ছিল। দয়া করে সবাই নিজ গুণে গল্পটি পড়ে নেবেন, শুধরে নেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে এই গল্পের চতুর্থ পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।